বা 26 এবং 27-এ তাদের জন্য এই ক্লাসটা খুবই জরুরি। ইভেন যদি সিলেবাস চেঞ্জ না হয়, এইভাবেই থাকে, তাহলে আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এটা কতটুকু জরুরি। যে আমি সলভ করব কি জানো, সলভ করব হচ্ছে ঢাকা বোর্ড 2025। ঢাকা বোর্ড 2025-এ তোমাদের যে প্রশ্নগুলো আছে তোমাদের নতুন সিলেবাসে, এখানে কিন্তু 25-এ একটা দুইটা টপিক আছে যেটা 26 থেকে শুরু করেছে, 26, 27, 28 এখানেও একটু চেঞ্জ আসছে। যেমন প্রিপোজিশন কিন্তু 2025-এ আসে নাই, তবে আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে সলভ করব। আর তোমরা একটু ধৈর্য নিয়ে ক্লাসগুলো করবা। কেন, আমাদের কোনো টপিকে যদি ধরে নিলাম যে এখানে আমি চেঞ্জিং সেন্টেন্স সলভ করছি, এখানে রাইট ফর্ম ভার্বের প্রশ্ন আসলে আমি কিন্তু মানে যদি মনে করি এটা রাইট ফর্ম ভার্বের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, আমি ওইটা সলভ করে দিব। একটু ধৈর্য নিয়ে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবা। তো প্রথমে আমরা দেখি যে 1 নম্বরে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স থেকে এই ওয়ার্ডগুলো তোমাকে কিন্তু নিচে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস। কিছু কিছু ওয়ার্ডের যদি ফর্ম চেঞ্জ করতে হয় তোমাকে করতে হবে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। একের বেশিবার যদি দরকার হয় করবা, ব্যবহার করতে পারবা। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে কি লেখা আছে, আই এম ফন্ড ড্যাশ অ্যাংলিং। এটা সবাই জানে তাই না, ফন্ট অফ হবে, আই এম ফন্ড অফ অ্যাংলিং। কেন অফ হবে এটা বলতে পারো কি, ফন্ডের সাথে ফিক্স প্রপোজিশন হচ্ছে অফ, ফন্ড অফ, এটা একটু মনে রাখবো, ফন্ড অফ। ফন্ড অফ মানে কোনো কিছু প্রিয়। আচ্ছা, তাহলে আই এম ফন্ড অফ অ্যাংলিং মানে আমি ছিপ দিয়ে মাছ ধরতে পছন্দ করি। আচ্ছা, হোয়েন এভার আই গেট টাইম আই গো ড্যাশ অ্যাংলিং। যখন আমি সময় পাই আই গো আউট অ্যাংলিং, গো আউট হবে তাই না, যেগুলো হয়ে যাবে এগুলো কিন্তু আমরা মার্ক করে দিব, অফের কাজ শেষ। তাহলে যখন আমি সময় পাই আই গো আউট অ্যাংলিং, আমি মানে মাছ ধরতে যাই আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আউটটাও হয়ে গেল। তারপরে হবে হচ্ছে দেখি যে অন লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু আ বিগ লেক নিয়ার মাই ভিলেজ। দেখো এখানে একটা জিনিস একটু বলে যাই এই সেন্টেন্সটার ভিতরে। হ্যাঁ, এই সেন্টেন্সে খুব জরুরি একটা বিষয় আছে, যেটা হচ্ছে এই জায়গাটায় দেখো এখানে কিন্তু কমা দিয়েছে। কমা কখন হয় সাধারণত, একটু ডিটেল একটু বলে যায় এখান থেকে। মনে করো যে এরকম একটা সেন্টেন্স, এতগুলো ওয়ার্ড আছে একটা সেন্টেন্সে, লাস্টে হচ্ছে ফুল স্টপ। এই ফুল স্টপের ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে ধরে নিলাম ভার্ব। ঠিক আছে, আর এইটা হচ্ছে এই দুটো ওয়ার্ড মিলে এইটা হচ্ছে সাবজেক্ট। এই দুটো অংশ মিলে কি হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, যদি ভার্ব পাও, ভার্বের আগে সাবজেক্ট পাও, এর আগে যদি আরো কিছু ওয়ার্ড থাকে যেখানে ফাইনাইট ভার্ব থাকে না, এই অংশটুকুকে ফ্রেজ বলা হয়। কি বলা হয়? ফ্রেজ। তুমি ভার্ব পেয়েছো, এর আগে সাবজেক্ট পেয়েছো, এর আগে কিছু ওয়ার্ড আছে, একাধিক ওয়ার্ড আছে, এই একাধিক ওয়ার্ডের ভিতরে কোনো ফাইনাইট ভার্ব নাই, মানে কোনো ভার্ব নাই, সেক্ষেত্রে এই অংশটুকুকে ফ্রেজ বলে। ফ্রেজকে সবসময় কমা দিয়ে আটকে দিতে হয়। ঠিক আছে, এখানে দেখো যে অন লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু বিগ লেক নিয়ার মাই ভিলেজ। তাহলে এখানে ভার্বটা কি জানো, এখানে ভার্বটা হচ্ছে ওয়েন্ট। ঠিক আছে, ওয়েন্ট ভার্বের সাবজেক্টটা কি আই, তাহলে এইটা হচ্ছে ওয়েন্ট হচ্ছে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট। তাহলে এই যে সামনের অংশটুকু এটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজকে সবসময় কমা দিয়ে আটকে দিতে হয়, এই যে কমা দিয়েছি, এটা কিন্তু তোমার পাংচুয়েশনে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে অন লাস্ট ফ্রাইডে। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে যাই এখান থেকে, ফ্রাইডের আগে অন কেন হলো, ইন কেন হইল না? ঠিক আছে, আমি এখান থেকে একটু বলে যাব হচ্ছে, দেখো অন কেন হলো একটু পরে বলছি। আগে তুমি এইটা খেয়াল করো, যদি কোনো একটা সময়ের কথা বলে, যদি 24 ঘন্টার মধ্যে হয় তখন হবে হচ্ছে অন, 24 ঘন্টার কম হলে তখন হবে অ্যাট, আর 24 ঘন্টার যদি বেশি হয় তখন হবে ইন। এর মানে কি? ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল করি। ড্যাশ ধরে নিলাম জুলাই ড্যাশ 1971 ড্যাশ 5 PM। আচ্ছা, অন ফ্রাইডে। হ্যাঁ, আচ্ছা আরেকটা দেখি, এখানে যদি বলি 2nd
2nd জানুয়ারি, 2nd জানুয়ারি। চলো আমরা প্রথমে যেটা আছে 2nd জানুয়ারি, এটার আগে কি হবে? জানুয়ারির 2 তারিখ। জানুয়ারির 2 তারিখ কতক্ষণ থাকে? জানুয়ারির 2 তারিখ থাকে হচ্ছে কতক্ষণ থাকে দেখো, জানুয়ারির 2 তারিখ 24 ঘন্টা থাকে না? এই কারণে কিন্তু এখানে কি হবে? অন হবে। আর ফ্রাইডে, ফ্রাইডে কতক্ষণ থাকে চিন্তা করো তো, কোন একটা ফ্রাইডে অবশ্যই তোমার 24 ঘন্টা থাকে, যার কারণে দেখো 24 ঘন্টার মধ্যে হলে কি হবে? অন হবে, যার কারণে অন ফ্রাইডে। আচ্ছা জুলাই, জুলাই কতক্ষণ থাকে? 24 ঘন্টা? 24 ঘন্টার বেশি নাকি 24 ঘন্টার কম? জুলাই, জুলাই কিন্তু 24 ঘন্টা থেকে অনেক বেশি, যার কারণে এখানে হবে ইন। আচ্ছা ড্যাশ 1971, অনেক বেশি, ইন। আচ্ছা 5 PM কতক্ষণ থাকে? 1 ঘন্টা থাকে, 24 ঘন্টা কিন্তু থাকে না, এ কারণে এখানে হবে অ্যাট। ঠিক আছে, তাহলে এখান থেকে কি শিখলাম? 24 ঘন্টার মধ্যে হলে অন, বেশি হলে ইন, কম হলে অ্যাট। আচ্ছা আমরা আবার এখানে ফিরে আসি। অন লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু আ বিগ লেক near my village. I took dash angling rod, bait, dash umbrella, light, dash and some other necessary things for angling. তাহলে I took dash angling rod, তাহলে I took an হতে পারে, তাই না? যে ভাওয়েল সাউন্ড অ্যান, ওকে। অ্যান অ্যাংলিং রড, বেইট মানে হচ্ছে মানে মাছের খাবার, যে খাবার দিয়ে মাছ ধরতে হয় আর কি, হ্যাঁ, টোপ বলে এ আর কি। ড্যাশ আমব্রেলা কী হবে? এখানে নিশ্চয়ই একটা গণনা করা যায়, একটা হলে সবসময়, যেমন অ্যান আমব্রেলাটাই কেন হচ্ছে এ অথবা অ্যান কখন হবে? যখন বলবো দিস ইজ পেন, এটা কিন্তু হবে না, দিস ইজ এ পেন বলতে হবে। কেন? গণনা করা যায় একটা, সেক্ষেত্রে আমাদের এ বলতে হয়, ঠিক আছে? এ অথবা অ্যান, এখানে যেহেতু আমব্রেলা এখানে হবে অ্যান, ঠিক আছে? লাইট ড্যাশ অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস। লাইট, লাইট কী হতে পারে? লাইট রিফ্রেশ, রিফ্রেশ। দেখো এখানে লাইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এরপরে নাউন লাগবে, তো রিফ্রেশ, এখানে রিফ্রেশটা হচ্ছে রিফ্রেশ, রিফ্রেশ থেকে আমাকে নাউন ফর্মে যেতে হবে, এটা ভার্বের মতো কাজ করে, তবে আমাকে নাউনে যেতে হবে। লাইট, লাইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তো লাইট রিফ্রেশমেন্ট হবে, হ্যাঁ, রিফ্রেশমেন্ট, ওকে। লাইট যে পড়েছে না, চেঞ্জ করতে হতে পারে, এই কারণে, তাহলে লাইট রিফ্রেশমেন্ট অ্যান্ড সাম অফ দ্য নেসেসারি থিংস ফর অ্যাংলিং। আচ্ছা আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং অ্যান্ড স্পেন্ড দ্য হোল ডে, হ্যাঁ, স্পেন্ড দ্য হোল ডে, এখানে খুব জরুরি দুইটা জিনিস আছে, একটু বলে যাই জরুরি দুইটা জিনিস কি কি এখান থেকে, হ্যাঁ। আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং অ্যান্ড স্পেন্ট, টি কিন্তু, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে SPEND, এর V2 হচ্ছে SPENT, হ্যাঁ, এটা হচ্ছে V2 V3। তবে এখানে আমি যে জিনিসটা শেখাবো এটা হচ্ছে আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং, আই ওয়েন্ট দেয়ার in the morning, I went there in the morning and spent the whole day, okay। ওকে, এখান থেকে আমি যে জিনিসটা শেখাবো একটু খেয়াল করো যে এটা মূলত হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। যারা আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস করনি তারা কিন্তু একটু ডিফিকাল্ট হবে, তবে যারা করেছো তারা কিন্তু বুঝতে পারবা, আর যারা করনি একটু দেখে নিয়ে আসবা, আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভিডিও দিয়েছি। আচ্ছা আমরা সিম্পল করব এবং কমপ্লেক্স করব, ঠিক আছে, ওকে। এখানে রুলটা হলো, আচ্ছা এটা একটু মুছে ফেলি, এটা মোটামুটি আমরা জানি, এটা জরুরি না। আচ্ছা এখানে জরুরি হচ্ছে যে সিম্পল করতে গেলে কি করতে হয়, একটা ভার্বকে ফাইনাইট রেখে বাকি সবগুলোকে নন ফাইনাইট করতে হয়, ঠিক আছে। ফাইনাইট মানে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স, বাকি নন ফাইনাইট। এগুলো কিন্তু আমরা জানি, অত ডিটেল আলোচনা করা যাবে না। তো এখানে খেয়াল করো যে যখন মনে রাখবা, যখন দুটো এই ওয়েন ভার্বের ওয়েন ভার্ব, আরেকটা ভার্ব হচ্ছে স্পেন্ট, ঠিক আছে।
দুটো ভার্ব। মনে রাখবা যে যখন দুটো ভার্বের মালিক একই ব্যক্তি, মানে দুটো ভার্বের সাবজেক্টই সেম, দেখো ওয়েন্ট, আই ওয়েন্ট আর আই স্পেন্ট, এখানে কিন্তু আইটা উজ্জ্ব আছে। ওকে, তাহলে আই স্পেন্ট, দেখো তো দুটো ভার্বের সাবজেক্ট একই না? যখন দুটো ভার্বের সাবজেক্ট এক হবে তখন কিন্তু প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে কি হবে? ওয়েন্টিং, নো, এটা গোয়িং। হ্যাঁ, গোয়িং, গোয়িং দেয়ার ইন দ্য মর্নিং। হ্যাঁ, অ্যান্ড কিন্তু থাকবে না, অ্যান্ড তো কমপ্লেক্স কম্পাউন্ডের সিগন্যাল। গোয়িং দেয়ার ইন দ্য মর্নিং, এটা কমা হবে। আই স্পেন্ট, আই স্পেন্ড দ্য হোল ডে। ওকে, তো এখানে কমাটা কেন দিলাম? কিছুক্ষণ আগে কিন্তু এটা বলেছি আমি, যে এই যে যখন ভার্বের আগে, এটা একটা ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট পেয়ে যাও, এর আগে যত বড় অংশই থাকুক, কোনো ভার্ব, ফাইনাইট ভার্ব না থাকলে কমা দিয়ে আটকে দিতে হয়। ঠিক আছে? আর কমপ্লেক্সটা কি হবে? কমপ্লেক্সটা কিন্তু খুবই সহজ। কমপ্লেক্স করতে গেলে আমি সেখানে আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং, সকালে গিয়েছিলাম এবং সারাদিন থেকেছিলাম, তাহলে এখানে অ্যাজ দিতে পারো, যেহেতু আমি সকালে গিয়েছিলাম সারাদিন থেকেছিলাম, তাহলে অ্যাজ ব্যবহার করতে পারো। অ্যাজ আই ওয়েন্ট দেয়ার, যেহেতু আমি সেখানে গিয়েছিলাম, আই স্পেন্ট। ঠিক আছে? যারা, আবার বলছি যে এই যে আমি তোমার কোনো সেন্টেন্স থেকে অন্য একটা আলোচনায় চলে যাই, এখানে আসলে সম্পূর্ণ না বুঝলেও কিছু করার থাকে না, কারণ হচ্ছে আমার যারা নিয়মিত ক্লাস করে তারা বুঝতে পারবে, তবে তুমি এই জায়গাটা পুরোপুরি বুঝবা। ঠিক আছে? ওকে, তো আমরা এখন পরে যে আছে এটাই যাই। এটা কি আছে? আই থ্রিউ দ্য হুক উইথ বেট at about 8 a.m. Dashed the lake but no fish took the bait. দেখো এখানে I threw the hook with bait at about 8 a.m. হ্যাঁ, প্রায় 8টার সময় আমি মানে ছিপ দিয়ে মাছ, ছিপ দিয়ে এটাকে কি বলে, খাবারটা ফেলেছিলাম লেকে। ড্যাশ দ্য লেক, এটা কি হতে পারে? ইনটু। ঠিক আছে? ইনটু দ্য লেক। আচ্ছা, এখন আসো যে স্যার এখানে ইনটু কেন হলো, অথবা ইনটু সাধারণত কখন হয়? ইনটু সাধারণত হয়, দেখো ইনটু সাধারণত কখন হয়? কোনো একটা কিছুর মুভমেন্ট থাকে, মুভমেন্ট বা গতি। মুভমেন্ট অথবা গতি থাকে, গতি। হ্যাঁ, যেমন দ্য ক্যাট র্যান অথবা জাম্পড ইনটু দ্য বক্স। হ্যাঁ, এই যে ইনটুটা কেন হলো এখানে? ইনটু হওয়ার কারণ হচ্ছে এখানে একটা গতি ছিল, তাই না? দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, লাফ দিয়ে বক্সের ভিতরে ঢুকে গেল, এই কারণে একটা ইনটু। তাহলে এখানে দেখো, এখানেও কিন্তু একটা গতি ছিল। আই থ্রিউ দ্য হুক উইথ বেট অ্যাট অ্যাবাউট 8 a.m. ইনটু দ্য লেক। হ্যাঁ, গতি ছিল, বাট নো ফিশ টুক দ্য বেট। ওকে, আচ্ছা, এইখানে আমাদের এই জায়গাটায় একটু আমি বলে যেতে চাই যে আই থ্রিউ দ্য হুক, এইখানে কিন্তু আমাদের খুব মানে ইম্পর্টেন্ট একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা আলোচনা করা যেতে পারে। যদিও সেন্টেন্সটা একটু বড় বলে আমি পুরোটা লিখছি না, তবে একটু আলোচনা করে দিচ্ছি। এটা কি আছে, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? এই যে এখান থেকে আমি যদি বলি ঠিক এখান থেকে শুরু, দেখো তো, ট্রাই করো তো তোমরা, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? দেখো, প্রথম কথা হচ্ছে ভার্ব কয়টা? থ্রিউ, একটা ভার্ব, বাট নো ফিশ টুক, দুইটা ভার্ব, তাই না? দুইটা ভার্ব আছে, এবং মাঝখানে কি অ্যান্ড অর বাট আছে? হ্যাঁ, আচ্ছা, সামান্য একটু বলে যাই, যখন দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব আছে, সেক্ষেত্রে আরেকটু বলে যাই, ধরে একটু ডিটেল বলতে হয়, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। ঠিক আছে? সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে হচ্ছে একটা, সবসময় সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটা ফাইনাইট, নন ফাইনাইট 15টা থাকুক, এটা নিয়ে চিন্তা নাই। হ্যাঁ, আর কমপ্লেক্স সেন্টেন্সে এবং কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু ফাইনাইট ভার্ব দুইটা থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানেও দুইটা, এখানেও দুইটা
ফাইনাইট ভার্ব, তাই না? ফাইনাইট ভার্ব। কমপ্লেক্সেও দুটো ফাইনাইট ভার্ব, কম্পাউন্ডেও দুটো ফাইনাইট ভার্ব। সেক্ষেত্রে তুমি কি করবা, হ্যাঁ এখানে খেয়াল করবা যে দুটো ফাইনাইট ভার্ব আছে এবং মাঝখানে অ্যান্ড অর বাট আছে কিনা। দুইটা ফাইনাইট ভার্ব মাঝখানে অ্যান্ড অর বাট থাকে তাহলে আমরা কম্পাউন্ড বলবো। দুটো ফাইনাইট ভার্ব মাঝখানে অ্যান্ড অর বাট নাই তাহলে আমরা কমপ্লেক্স বলবো। এই দেখো দুইটা ফাইনাইট ভার্ব মাঝখানে অ্যান্ড অর বাট, অ্যান্ড অর বাট আছে তাহলে এটা কোন একটা সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড। আর দুটো ফাইনাইট ভার্ব মাঝখানে অ্যান্ড অর বাট নাই তাহলে এটা হবে কমপ্লেক্স। ওকে, যদি একটা এক্সাম্পল দেই, গোয়িং there I met him, or I went there and I met him। আরটা হচ্ছে when I went there I met him। আচ্ছা চলো তো দেখি এইটা গোয়িং দেয়ার আই মেট হিম, দেখো একটাই ভার্ব আছে তাই না, একটাই ভার্ব আছে তাহলে আমরা নিঃসন্দেহে এটা বলবো সিম্পল, ঠিক আছে। আর দ্বিতীয়টা কি, আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড মেট হিম, দেখো এখানে একটা ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স V1 এবং V2। ওকে, আচ্ছা তাহলে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই মেট হিম, যদিও এখানে আই দিতে না দিলেও চলে, না দেওয়াটাই ভালো। তাহলে আই ওয়েন্ট দেয়ার দুইটা ভার্ব আছে মাঝখানে অ্যান্ড অর বাট আছে, দুইটা ভার্ব আছে মাঝখানে অ্যান্ড অর বাট আছে মানে কম্পাউন্ড। আর ওয়েন আই ওয়েন্ট দেয়ার আই মেট হিম, দেখো ওয়েন্ট একটা ভার্ব, মেট একটা ভার্ব এবং মাঝখানে অ্যান্ড অর বাট নাই, তখন এটাকে আমরা বলবো কমপ্লেক্স। ওকে, আচ্ছা তাহলে এখানে যদি আমি বলি যে আই থ্রিউ দ্য হুক উইথ বেথ অ্যাট অ্যাবাউট 8 AM ইন দ্য মর্নিং ইনটু দ্য লেক বাট নো ফিশ টুক দ্য বেথ। এখানে দুইটা ভার্ব আছে, দেখো থ্রিউ একটা ভার্ব আর টুক দুইটা ভার্ব আছে, দেখো মাঝখানে অ্যান্ড অর বাট নাই। অ্যাবাউট দেখো অ্যান্ড অর বাট আছে কি, ইয়েস আছে, ইয়েস এই যে বাট থাকার কারণে আমি কি বলবো, এটা বাট থাকার কারণে বাট আছে, দেখো বাট আছে দুই পাশে দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে কিন্তু এটা কম্পাউন্ড। তাহলে আমরা কমপ্লেক্সটা কি করতে পারি, কমপ্লেক্স, হ্যাঁ এটা কমপ্লেক্সটা হবে ওই যারা আমার ক্লাসটা করেছো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইনস্পাইট অফ দো অলদো বাট থাকার কারণে কমপ্লেক্সও হবে দো অথবা অলদো। তাহলে আই থ্রিউ দ্য হুক উইথ বেট at about 8 AM in the lake, তাহলে এইটা আমরা শুরু করতে পারি দো দিয়ে, দো অথবা ইনস্পাইট অফ দো অলদো বাট আছে বলে দো অলদো। তাহলে দো আই থ্রিউ দ্য হুক উইথ দ্য বেট at about 8 AM into the lake, এখানে হবে কমা, নো ফিশ টুক দ্য বেট, ঠিক আছে, দোটা শুরু হবে, ওকে মাঝখানে কমা। আর সিম্পলে কি হবে, সিম্পলি কি হবে, ইনস্পাইট অফ দল দ্য বাট, তো ইনস্পাইট অফ এরপরে পসিভ অ্যাডজেক্টিভ তারপর বিং হ্যাভিং ভার্বিং। তাহলে ইনস্পাইট অফ মাই দিলেও হয় না দিলেও হয়, থ্রোয়িং দ্য হুক। ওকে, এখানে আর ডিটেলে গেলাম না কারণ হচ্ছে যারা ক্লাস করেনি তারা ভালো বুঝবে না, যারা ক্লাস আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছো তারা ভালো বুঝবে। আচ্ছা তারপরে যাই আমাদের নিয়মিত যে এই জায়গায় কাজ, সেটা হচ্ছে আই গট এ লিটল ডিসঅ্যাপয়েন্টেড, আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আচ্ছা এইখানে একটা জরুরি প্রশ্ন আছে, আই গট আ লিটল ডিসঅ্যাপয়েন্টেড, আই গট আ লিটল ডিসঅ্যাপয়েন্টেড, একটু নতুন করে যেতে হবে, আই গট আ ডিসঅ্যাপয়েন্টেড। আচ্ছা এটা ট্যাগটা কি হবে, এর প্রশ্নটা হচ্ছে ট্যাগ, এটার ট্যাগটা কি হবে, হ্যাঁ আই গট আ লিটল ডিসঅ্যাপয়েন্টেড। দেখো এখানে কিন্তু ভার্ব আছে হচ্ছে গটটা যেমন অক্সিলিয়ারি ভার্ব নেই, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে আমরা ডু ডাজ ডিড এগুলোর আশ্রয় নিব, যেহেতু এটা পাস্ট টেন্স আমরা ডিড নিয়ে নেব, ডিডটা ডিরেক্ট নিয়ে নিলাম। আর সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ, সেন্টেন্সটা কিন্তু পজিটিভ, ঠিক আছে। দেখো এ লিটল
এটা কিন্তু পজিটিভ, হ্যাঁ, প্লাস। আর খালি লিটলটা হইল নেগেটিভ, মাইনাস। আর এ ফিউ এটি কিন্তু পজিটিভ, আর খালি ফিউ হচ্ছে নেগেটিভ। ওকে, এটা একটু ভালো করে খেয়াল করবা। আবার বলছি এইটা, হ্যাঁ, আর এটা। তাহলে এ লিটল এটা পজিটিভ নেগেটিভ করতে হবে, যদি এ লিটল থাকে পজিটিভ সেন্টেন্স নেগেটিভ করতে হয়, আর খালি লিটল নেগেটিভ থাকে পজিটিভ করতে হয়। এ ফিউ পজিটিভ ছিল নেগেটিভ করতে হবে, আর খালি ফিউ নেগেটিভ ছিল পজিটিভ করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আই গট আ লিটল ডিসঅ্যাপয়েন্টেড, তাহলে when I was about to leave the place, যখন আমি প্রায় about to মানে কি, এখানে about to একটা সেমি মডেল, ঠিক আছে, মডেলের মতো কাজ করে। about to মানে প্রায় করে ফেলছিলাম। I was about to leave the place, আমি প্রায় জায়গাটা ছেড়ে চলে আসছিলাম। a big fish devoured মানে কি, গোগ্রাসে গেলা, মানে একদম ক্ষুধার্ত। অনেক ক্ষুধার্ত থাকলে যেভাবে খায়, মানে রোজা রাখার পরে ইফতারের সময় যেভাবে আমরা সাধারণত খাই ওই রকম। হ্যাঁ, এ বিগ ফিশ devoured ড্যাশ বেইট, এখানে আনসারটা হবে, দেখো আনসারটা কি হবে, আনসারটা হবে দা। কেন দা, এটা আমি বলেই দিচ্ছি। দা বেইট, দা কখন হচ্ছে, যখন কোনো একটা বিষয়কে স্পেসিফিকলি বলে। আমি যদি বলি আই হ্যাভ বট আ ব্ল্যাক পেন, আই হ্যাভ বট আ পেন, আমি একটা কলম কিনেছি, দ্য পেন ইজ ব্ল্যাক। যখন ওই ব্ল্যাক কাকে বোঝাচ্ছি ব্ল্যাক বলে, এই কলমটাকেই বোঝাচ্ছি, যার কারণে এই কলমটা যদি আবার বলি তখন কি হয়, এটা নির্দিষ্ট হয়ে দা। তাহলে ডেভার দ্য বেথ, আই ফেল্ট স্পিরিটেড, মানে আমি একটু স্পিরিটেড হলাম, মানে আমার এনকারেজমেন্ট বেড়ে গেল। হ্যাঁ, and let the hook loose for some time and then I pulled it dash, pulled it কি হতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, pulled it on, দেখো এটা খুব জরুরি, এটা গ্রুপ ভার্ব বলে। হ্যাঁ, গ্রুপ ভার্ব অন, হ্যাঁ অন, এইটুকু অংশ দেখো, pulled it on, পুল সামথিং অন মানে তাড়াতাড়ি কিছু, মানে তাড়াতাড়ি কিছু করা। যেমন আই পুল মাই শার্ট অন, মানে আমি তাড়াতাড়ি শার্টটা পরে ফেলেছিলাম। পুল সামথিং অন মানে তাড়াতাড়ি কোনো একটা কাজ করা। ঠিক আছে, আমি যদি বলি আই পুলড মাই হ্যাট অন মাই হেড, মানে আমার তাড়াতাড়ি টুপিটা পরেছিলাম বা ক্যাপটা, তাহলে পুল সামথিং অন তাড়াতাড়ি কোনো কিছু পড়ে ফেলা, গুটিয়ে নেওয়া, এরকম। তাহলে যেহেতু কি করলো, আই ফেল্ট স্পিরিটেড অ্যান্ড লেট দ্য হুক লুজ করলাম ফর সাম টাইম অ্যান্ড দেন তারপরে আই পুলড ইট অন। আচ্ছা, এইখানে একটা জরুরি বিষয় আছে কি জানো, এটা হচ্ছে সাম টাইম। আচ্ছা, সাম টাইম নিয়ে একটি কথা বলি। সাম টাইম হচ্ছে সাম, TIMES, sometimes, sometime, time, আর আরেকটা হচ্ছে সাম টাইম, একসাথে হবে। ঠিক আছে, আর এইটা হচ্ছে সামটাইমস মানে মাঝে মাঝে, মাঝে মাঝে। হ্যাঁ, আর সামটাইম মানে কিছু সময়, কিছু সময়। হ্যাঁ, সময়। আর সামটাইম এইটা হয়তোবা আমরা অনেকে তেমন একটা ব্যবহার এর আগে করছি কিনা জানি না, তবে খুব জরুরি। ঠিক আছে, সামটাইম বলতে যেমন কোনো একটা অতীত এবং ভবিষ্যতের। হ্যাঁ, বিশেষ করে আমরা বলি না যে আগামী জানুয়ারির 3 তারিখে আমি গ্রামে যাব। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন, আগামী মাসের 10 তারিখে সেটা করবে, আমি আগামী শুক্রবার যে কোনো সময় আসব। এই ক্ষেত্রে ভবিষ্যতের 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 অথবা অতীতের কোন একটা কাজ। হ্যাঁ, অতীতের কোন একটা কাজ, যেমন আই উইল মিট ইউ সামটাইম ইন জুন, জুনের কোনো এক সময় তোমার সাথে দেখা, অতীতের কোনো এক সময়, কোনো এক সময়। হ্যাঁ, কোনো এক
সময়। আর সামটাইমস মানে তো জানি আমরা, হ্যাঁ, সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস হি কলস মি, মাঝে মাঝে সে আমাকে ফোন দেয়। সামটাইম মানে কিছু সময়, আই নিড সাম টাইম ফ্রম ইউ, আমার তোমার থেকে কিছু সময় দরকার। আর সামটাইম মানে অতীত এবং ভবিষ্যতের কোনো এক সময় কিছু একটা হবে, এই অর্থে হচ্ছে আমরা সামটাইম একসাথে। আর এটা কিন্তু আলাদা, হ্যাঁ, আলাদা আলাদা, আর এটা তো আমরা জানি। ওকে, যাই হোক, তো তারপরে যাব কি এখান থেকে, ওকে, ইট ওয়াজ সাচ আ বিগ ফিশ দ্যাট আদার ড্যাশ গ্যাদার্ড রাউন্ড দ্য ফিশ। ইট ওয়াজ সাচ আ বিগ ফিশ দ্যাট আদার, আদার অন্য সব কি, অন্য সব কি অথবা কারা, আদার অ্যাংলার্স, অন্য সব, এই যে অ্যাংলার্স, অ্যাংলার্স মানে কি, বড়শি দিয়ে যারা মাছ ধরে, হ্যাঁ, অ্যাংলার্স, অ্যাংলার্স, অন্য সব অ্যাংলার্সরা গ্যাদার রাউন্ড দ্য ফিশ, ফিশের চারদিকে দাঁড়ায় গেল, হ্যাঁ। ওকে, ড্যাশ আই, আচ্ছা এখান থেকে একটা জিনিস একটু বলে যাই, এই যেমন সাচা, এখানে জরুরি একটা জিনিস আছে, হ্যাঁ, সাচ এ, ওকে, চলো এখান থেকে আমরা কি শিখবো, মনে রাখবা, সাচ, সাচের সাথে সবসময় এ হয়, তারপরে হোয়াট এ, আরেকটা হচ্ছে ইট ইজ এ মাস্ট, এখানে লিখি এ মাস্ট, ইট ইজ এ মাস্ট, হ্যাঁ, এই জায়গাটা, এটা কিন্তু ফ্রেজ, ওকে, আলাদা আলাদা করে মনে রাখবা, খুব জরুরি, যে ইট ইজ আ মাস্ট, হ্যাঁ, মাস্টের আগে এ হয়, এটা মাস্ট কখনো এ ছাড়া কিছু হবে না। হোয়াটের সাথেও এ হবে, হোয়াট আ নাইস বার্ড, হ্যাঁ, হোয়াটের সাথেও এ হবে, সাচের সাথেও এ অথবা এন, হোয়াটের সাথেও এ অথবা এন, তবে এ হবে অথবা এন হবে, হবেই, ওকে। আচ্ছা, যাই হোক, তারপরে যাব, আই অ্যাঙ্গেলড অ্যানাদার 3 ফিশেস, আরও 3টা ফিশ ধরছে, অ্যান্ড রিটার্ন হোম উইথ এ হ্যাপি মুড, ওকে। ও আচ্ছা, এটা কি হবে, ড্যাশ আই অ্যাঙ্গেলড অ্যানাদার 3 ফিশেস, এখানে দেখি একটু আমরা, এখানে আর বাকি থাকলো কি, ও এখানে একটা শব্দ বাকি আছে, ফরচুনেটলি, ফরচুনেটলি, এটা ফরচুনেটলি না, ফরচুনেটলি, ওকে, সৌভাগ্যক্রমে, আনফরচুনেটলি, ফরচুনেটলি এরকম বলতে হয়, হ্যাঁ, ফরচুনেটলি, ওকে, সৌভাগ্যক্রমে আই অ্যাঙ্গেলড অ্যানাদার 3 ফিশেস, ওকে। আচ্ছা, তো এখন আমরা যাব হচ্ছে 2-এ, এটা হচ্ছে তোমার টেবিলে কিন্তু আমরা সাধারণত একটা ভুল একটা পদ্ধতিতে এগুলো করতে যাই বলে মনে হয় যে খুব সহজ, আসলে কিন্তু অত সহজ না, ঠিক আছে, খুব সিনসিয়ারলি এখানে আনসার করতে হবে। এখানে আমরা সাধারণত কি করি, এখান থেকে একটা নেই, এখান থেকে একটা, এখান থেকে একটা, প্রসেস ঠিক আছে, একদম শতভাগ ঠিক। তুমি কোনটার সাথে কি হবে এটা বোঝার জন্য কিন্তু ডান পাশ থেকে আসতে হবে, ঠিক আছে, আগে ডান পাশ থেকে সেন্টেন্সগুলো মিলাতে হবে, তারপরে কিন্তু তুমি সিকোয়েন্সটা মেনটেন করবা। আচ্ছা, আমি একটু টেবিলে আগে বলে যাই, টেবিলের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে, আগে এটা খেয়াল করতে হবে, তা না হলে ভুল হবে, আগে তুমি নাউন লিখবা, তারপরে নাউনের পরে প্রোনাউন লিখতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, কোনো একটা সেন্টেন্সে কোনো একটা ক্লু দেয়া আছে, ধরে নিলাম এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে কোনো একটা ক্লু দিয়েছে, এই ক্লুটাকে কেন্দ্র করে আরেকটা সেন্টেন্স তৈরি হয়েছে, শুধুমাত্র তখনই এলোমেলো করা যাবে না, এটার পরে ঠিক পরের সেন্টেন্সটাই হবে, ঠিক আছে, এই দুটো জিনিস মেনটেন করলেই হবে, এছাড়া তুমি আগে পরে সেন্টেন্স করলে কোনো সমস্যা নেই, এই দুটো জিনিসে ভুল যেন না হয়। চলো আমরা একটু এখান থেকে দেখি, প্রথম কাজ হচ্ছে ইট অ্যাজ এ টার্ম ফর হিজ ওয়াইফ, হ্যাঁ, ইট, হ্যাঁ, এটা কি হতে পারে, এখানে তোমার হচ্ছে বিল্ট ইট, হ্যাঁ, এম্পায়ার শাহজাহান বিল্ট ইট, অথবা হ্যাঁ এটাই হতে পারে, এম্পায়ার শাহজাহান বিল্ট ইট, ওকে, এটা খুবই সহজ হয়ে গেছে, হ্যাঁ, এম্পায়ার শাহজাহান বিল্ট ইট অ্যাজ আ টার্ম ফর হিজ ওয়াইফ। আচ্ছা, তারপরে দেখি অন এ স্ট্রং বেস, এটা কি হতে পারে, এটা হতে পারে যে দা তাজমহল ইজ বিল্ট অন এ স্ট্রং বেস, অনেক স্ট্রং বেসের উপরেই কিন্তু বিল্ড করা হয়েছে, অথবা ইটও দিতে পারো, যে কোনো একটা, ঠিক আছে, এটি চিন্তা করি, হ্যাঁ, ইট ইজ বিল্ট অন এ স্ট্রং বেস,
আর এট আগ্রা ইন ইন্ডিয়া, তাহলে স্ট্যান্ডস, হ্যাঁ তাজমহল এটা হতে পারে তাজমহল স্ট্যান্ডস এট আগ্রা, অথবা ইট স্ট্যান্ডসও দিতে পারো, ইট দিয়ে তো তাজমহলকেই বোঝাচ্ছে। আর মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস, এটা হতে পারে ইট ইজ, হ্যাঁ মেড অফ, এরকম হবে ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস। আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা কি হতে পারে, তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করে দিতে পারি। এই নাউনটা আগে লিখতে হবে যে তাজ, তাজ মানে তাজমহল, দ্য তাজ, হ্যাঁ ইজ, এখানে একটা ইজ, তারপরে কি হবে, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা তারপরে কি দিতে পারি, যেহেতু নাউন দিয়ে দিয়েছি এখন ইট দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তাহলে ইট দিয়ে লিখতে পারি হচ্ছে ইট ইজ মেড অফ, এটা দিতে পারি ইট ইজ মেড অফ। ওকে, তাহলে আমরা এটাকে ব্যবহার করে ফেলেছি। তাহলে ইট ইজ মেড অফ, হ্যাঁ ইট ইজ মেড অফ কি হবে, ফাইন হোয়াইট মার্বেল। হ্যাঁ, এই মেড অফ দিয়ে একটু কথা বলবো আমি, এটা মনে রাখবা। আচ্ছা তারপরে কি হতে পারে, প্রোনাউন আরেকটা দিয়ে দিতে পারি। তাহলে আমরা ইট ইজ মেড অফ, এটা আমরা দিয়ে দিয়েছি। আর আরেকটা দিতে পারি যে ইয়ার, এটা দিতে পারি অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া। তাহলে ইট স্ট্যান্ডস অ্যাট আগ্রা, ইট স্ট্যান্ডস অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া। ওকে, আচ্ছা তারপরে কি হতে পারে, বাকি থাকলো কি যে এটা হয়ে গেছে অন এ স্ট্রং বেস। তাহলে এটা কি হতে পারে, ইট ইজ বিল্ট অন, ইট ইজ বিল্ট অন, হ্যাঁ অন এ স্ট্রং বেস। হ্যাঁ, তারপরে ইতে কি বলছে, একদম লাস্টে, সেটা হচ্ছে এম্পায়ার শাহজাহান, এটা হতে পারে এম্পায়ার শাহজাহান বিল্ট ইট, এম্পায়ার শাহজাহান বিল্ট ইট অ্যাজ এ টম্ব ফর হিজ ওয়াইফ। ওকে, এই আর কি। প্রথমে তুমি এখানে কি ব্যবহার করলা, নাউন ব্যবহার করলা, তারপরে তিনটা প্রোনাউন, আর লাস্টে এটা মানে কনক্লুড করার মতো বলে দিলাম। এখানে তেমন একটা ধারাবাহিকতা লাগবে না, এটা ঠিক রেখে পরের তিনটা একসাথে লিখে পরে জাস্ট এম্পায়ার শাহজাহান। ওকে, আচ্ছা আসলে এখান থেকে আমরা কি কি প্র্যাকটিস করব, এখান থেকে আমরা প্র্যাকটিস করব হচ্ছে দা তাজমহল ইজ ওয়ান অফ দা, এটা কিন্তু তোমার কি সুপারলেটিভ ডিগ্রি, তাই না? একটু আমরা ট্রাই করি, দা তাজমহল is one of the most beautiful, right, এরকম কিছু, is one of the most beautiful buildings, of the most beautiful buildings in the world, in the world। হ্যাঁ, তোমরা যারা ডিগ্রি ক্লাস করনি তারা কিন্তু এইগুলো কিন্তু তোমরা যারা একদম প্রথম ক্লাস করছো তারা বুঝবা না, অথবা চিন্তা করবা যে টেবিল করতে এসে এটা কেন করাচ্ছি, রিলেভেন্ট। হ্যাঁ, আর যারা আমার ক্লাস নিয়মিত করছো, ডিগ্রির ভয়েসের ক্লাস করে ফেলছো, তারা এটা 100% বুঝবা। আচ্ছা, আমাদের দা তাজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রি। কিভাবে আমরা, যারা তোমরা এই গ্রামার টেকনিক বইটা নিয়েছো, এই বইয়ের ভিতরে কিন্তু সব মানে রুলগুলো আছে। হ্যাঁ, একদম লেমিনেটিং করা। যদি প্রয়োজন কেউ মনে করো নিচে কমেন্ট করতে পারো, আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলেও আমরা পাঠিয়ে দিতে পারবো, 01919
1887997। এখানে হোয়াটসঅ্যাপ অথবা ফোন দিলেই পেয়ে যাবে। আচ্ছা যাই হোক, দেখো এটা ডিগ্রি, এই দেখো ডিগ্রির ফুল। ওকে, তো দেখো ওয়ান অফ দ্য ভেরি ফিউ দেন মোস্ট অফ দ্য প্লুরাল, আর সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ দ্য নো আদার দ্যান এনি আদার সিঙ্গুলার। ঠিক আছে, আর কম্পারেটিভের একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ফর্ম ফর্মুলা ফর্ম এক্সটেনশন, সুপারলেটিভ সাবজেক্ট ভার্ব ফর্মুলা ফর্ম সুপারলেটিভ ফর্ম এক্সটেনশন, আর হচ্ছে পজিটিভ ফর্মুলা ফর্ম এক্সটেনশন ভার্ব অ্যাজ এর মাঝখানে পজিটিভ ফর্ম প্লাস সাবজেক্ট। আমি একটু দ্রুত বলছি কারণ এটা মানে এখানে প্রাসঙ্গিক বলে একটু দ্রুত বলে দিলাম। ওকে, দেখো এখান থেকে দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, এটা সুপারলেটিভ। আমরা কম্পারেটিভ করতে গেলে কম্পারেটিভ স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম ফর্মুলার ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, তো এখানে সাবজেক্টটা কি হবে, তা তাজমহল, তা তাজমহল, তারপরে ভার্ব লাগবে ইজ। ওকে, ইজ, দ্য তাজমহল ইজ, তারপরে কম্পারেটিভ ফর্ম কি, মোস্ট বিউটিফুল। এখানে দেখো মোস্ট বিউটিফুল, এর কম্পারেটিভ ফর্ম হবে কি, মোর বিউটিফুল, মোর বিউটিফুল। হ্যাঁ, তারপরে ফর্মুলা ফর্ম মোর বিউটিফুল। এখন এখানে আছে ওয়ান অফ দ্য থাকলে কি হয়, সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ, ওয়ান অফ দ্য ভেরি ফিউ দেন মোস্ট আদার প্লুরাল, তাহলে দেন মোস্ট আদার, দেন অ্যানি আদার না, কিন্তু এখানে দা থাকলে দেন অ্যানি আদার হতো। তাহলে তাজমহল ইজ ওয়ান অফ দ্য দ্য তাজমহল ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার, তারপরে এক্সটেনশন, হ্যাঁ, বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার কিনা সবাই? আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এখন যদি আমি এটাকে পজিটিভ করতে চাই তাহলে কি হবে, পজিটিভ করতে চাইলে পজিটিভের স্ট্রাকচারটা কি, পজিটিভের স্ট্রাকচার হচ্ছে ফর্মুলার ফর্ম, তারপরে এক্সটেনশন প্লাস ভার্ব, তারপরে অ্যাজ এবং অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্ম প্লাস সাবজেক্ট। এই জায়গাটা কিন্তু খুব জরুরি, এবং এই জায়গাটা এখানেই ভুল করে। ঠিক আছে, তো এখানে ফর্মুলার ফর্মটা কি, ওয়ান অফ দ্য ভেরি ফিউ দেন মোস্ট আদার, তাহলে ওয়ান অফ দ্য ভেরি ফিউ, দা থাকলে নো আদার আনতাম। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেখো, এই যে, হ্যাঁ ঠিক আছে, তো এখানে ওয়ান অফ দ্যকে ভেরি ফিউ লিখলাম, ভেরি ফিউ। হ্যাঁ, এক্সটেনশনটা কি, এক্সটেনশনটা হচ্ছে বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে হচ্ছে ভার্বটা কি, ইজের ইজও হতে পারে আরও হইতে পারে, সাবধান। হ্যাঁ, ওয়ান অফ দ্য ভেরি ফিউ দেন মোস্ট অফ দ্য প্লুরাল কিন্তু এটা, এই কারণে আর যারা আমার পুরানো স্টুডেন্ট তারা নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা হচ্ছে এই দেখো প্রিপোজিশনাল ফ্রেজ বাদ যাবে, তাই না, প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগের অংশটুকু এটা বাদ, তাহলে ভেরি ফিউ বিল্ডিংস, এই কারণে প্লুরাল আর, ভেরি ফিউ বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড আর, তারপরে কি হবে, অ্যাজ এবং অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্ম, অ্যাজ এবং অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্ম কি, মোস্ট বিউটিফুল, শুধুমাত্র বিউটিফুল, তাহলে আর অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য তাজমহল। ঠিক আছে, আচ্ছা, তারপরে যাব হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে হচ্ছে মেড অফ। ওকে, মেডের সাথে অফও হয় আর মেডের সাথে ফ্রমও হয়। হ্যাঁ, দুটো জিনিসের অর্থই কিন্তু তৈরি, কোনো কিছু থেকে তৈরি। খেয়াল করবা, মেডের সাথে অফ কখন হবে, যখন দেখা যাবে, যেমন এই কলমটা প্লাস্টিক দিয়ে তৈরি, এই প্লাস্টিক দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে, সেক্ষেত্রে দিস পেন ইজ মেড অফ প্লাস্টিক। তবে আমি যদি বলি গ্লাস কি দিয়ে বানানো, বালু স্যান্ড দিয়ে, ঠিক আছে না, অথবা পেপার কি দিয়ে বানানো, কাঠ দিয়ে, তাহলে আমি কি পেপারকে দেখলে কাঠ কি বুঝতে পারি, বাঁশ কি বুঝতে পারি, বাঁশ দিয়েও বানায়, সেক্ষেত্রে এটা বলতে পারি দিস পেন ইজ মেড অফ প্লাস্টিক, তবে পেপার ইজ মেড ফ্রম। হ্যাঁ, ফ্রম কখন হবে, যখন আর অস্তিত্ব দেখা যাবে না, সেক্ষেত্রে ফ্রম। ওকে,
আর এখান থেকে আরেকটা জিনিস একটু শিখে যাব। এখানে অনেকে বলতে পারো স্যার এটা ইট ইজ কেন, ঐতিহাসিক সত্য এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তিনটা জিনিস মূলত আমরা সাধারণত জানি না, সাধারণত যেটা জানি ইউজুয়ালি অভ্যাস, রেগুলার কোনো কাজ, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট। তবে তিনটা জিনিস বলে দেই, এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট, অনেকে জানে না। একটা ইম্পারেটিভ সেন্টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ঐতিহাসিক সত্য এবং সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক সত্য এটা হতে অনেক জানে, তবে ঐতিহাসিক সত্য প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এ পর্যন্ত আর সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমরা 1 এবং 2 নাম্বার আইটেম থেকে যা যা শিখলাম একটু রিক্যাপ করি। এখানে আমরা মূলত দেখলাম হচ্ছে মেড অফ এবং মেড ফ্রম, এই দুটো পার্থক্য। মেড অফ কখন হবে? মেড অফ যখন কোনো একটা জিনিস বানানো হয়েছে এবং ওই জিনিসের অস্তিত্ব বোঝা যাচ্ছে। আমি যেমন ফার্নিচারটা কাঠ দিয়ে বানিয়েছি, কাঠটা দেখা যায় না ফার্নিচারে? দেখা যায়। ইন দ্যাট কেস তোমার কি করতে হবে? এটা ধরে নিতে হবে মেড অফ। আর মেড ফ্রম হবে কখন? যখন এটার অস্তিত্ব বোঝা যাবে না, নতুন একটা জিনিসের সৃষ্টি হয়েছে। আচ্ছা, তারপরে কি শিখলাম এখান থেকে? এখানে শিখলাম হচ্ছে ডিগ্রিতে। ডিগ্রি কিন্তু একটু ভিডিওটা দেখে নিলে ভালো হবে। আর এখানে সব থেকে জরুরি যে জিনিসটা, পজিটিভে যে জায়গাটা ভুল করে স্টুডেন্টরা, এটা হচ্ছে এই ভার্বটা ঠিক করতে পারে না, ইজ দিয়ে দিবে, আর দিয়ে দিবে। এটা ডিপেন্ড করে হচ্ছে বাম পাশে প্রিপোজিশনাল ফ্রেজ। এটা নিয়ে কিন্তু তোমরা আমার ভিডিওটা মানে ডিগ্রির ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝবা। আর একটা হচ্ছে এইখানে সাবজেক্ট না দিয়ে অবজেক্টিভ দিয়ে দেয়, হিম দিয়ে দেয়, হার দিয়ে দেয়, এগুলো হবে না। এটা হবে হি, শি, হ্যাঁ। আর ব্যক্তির নাম হলে ডিরেক্ট ব্যক্তির নামটাই হবে। আচ্ছা, তো তারপরে এখানে নাউন, এখানে আমরা শিখলাম হচ্ছে তোমার টেবিলের ফরমেশনটা কি হবে। প্রথমে নাউন ব্যবহার করতে হবে, তারপরে প্রোনাউন। আর একটা জিনিস হচ্ছে যদি কোনো একটা সেন্টেন্সে এমন থাকে কোনো একটা ওয়ার্ড অথবা ফ্রেজের ধারাবাহিকতা মেনটেন করতে হয়, ওই সব ক্ষেত্রে হচ্ছে আমাদের এই দুটো জায়গায় ভুল হয়। আদারওয়াইজ তুমি আগে পরে দাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে কি শিখলাম? সাচা, হোয়াটা, ইট ইজ আ মাস্ট, এই তিনটা জিনিস এর ব্যবহারটা, হ্যাঁ। সাচ আ নাইস বয়, হোয়াট আ নাইস বার্ড, হ্যাঁ, ইট ইজ আ মাস্ট, এগুলোর আগে কিন্তু তোমার এ দিতেই হবে সাথে আর কি। তারপরে সামটাইমস, সামটাইম, হ্যাঁ। সামটাইমস মানে মাঝে মাঝে, আই ভিজিট মাই ভিলেজ সামটাইম। আর সামটাইম কিছু সময়, আই নিড সাম টাইম, হ্যাঁ, কিছু সময় দরকার। আর সামটাইম বলতে একসাথে যখন এস নাই তখন হবে হচ্ছে ভবিষ্যৎ অথবা অতীত এবং ভবিষ্যতের কোনো একটা সময় কোনো একটা কিছু ঘটবে। যেমন হি ভিজিটেড মাই অফিস সামটাইম ইন জানুয়ারি, হ্যাঁ, জানুয়ারির কোনো এক সময় আমার এখানে এসেছিল, এরকম ক্ষেত্রে কোনো এক সময়। ওকে, আচ্ছা, এখান থেকে কি শিখলাম? এখান থেকে ট্যাগ শিখলাম। মূলত ট্যাগটা কি হবে? যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমার তো ডু ডাজ ডিডের আশ্রয় নিতে হবে। যখন ভার্বের সাথে এস বাই এর যোগ থাকবে তখন আমরা ব্যবহার করব ডাজ। পাস্ট টেন্স হলে ডিড, প্রেজেন্ট টেন্স এস বাই এর যোগ নাই তখন ডু। আর আ লিটল, এটা কিন্তু একটা পজিটিভ নেগেটিভ করতে হবে। আর খালি লিটল নেগেটিভ পজিটিভ করতে হবে। এ ফিউ পজিটিভ নেগেটিভ করতে হবে, ফিউ নেগেটিভ পজিটিভ করতে হবে। আচ্ছা, এখানে আমি একটু বলে যাই, তুমি যদি কোনো কারণে ভুলে যাও কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তখন কি করবা? ধরে নিলাম এ ফিউ, এইটা পজিটিভ না নেগেটিভ মনে রাখবা কেমনে? দেখো, এ ফিউ দুইটা ওয়ার্ড, এ ফিউ দুইটা ওয়ার্ড মানে কি? এ একটা দুইটা, তাহলে পজিটিভ নেগেটিভ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এ লিটল, এটা কি? তাহলে এ লিটল পজিটিভ নেগেটিভ করতে হবে। আচ্ছা, এখন যদি বলি যে ফিউ, খালি ফিউ, তাহলে কি? মাইনাস মানে নেগেটিভ পজিটিভ করতে হবে। লিটল নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা, এখান থেকে কি শিখলাম? এখানে শিখলাম হচ্ছে মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা কিভাবে চিনব। যদি একটা ফাইনাইট ফর নন ফাইনাইট তো চিনি, তাই না? একটু এখানে বলি যে যদি আমি বলি V1, V2, V3, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি আর 2 প্লাস বেস ফর্ম, এরকমই তো পাই ভার্বের অংশগুলো। যেমন গো, ওয়েন্ট, গন, গোয়িং, টু গো। তাহলে এই প্রথম দুইটা কিন্তু ফাইনাইট ভার্ব, আর বাকি ভার্বের V3 ফর্ম, ভার্বের পরে আইএনজি, ভার্বের আগে টু, এগুলো নন ফাইনাইট। আচ্ছা, মূলত হচ্ছে কি সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটা,
কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে দুইটা, কম্পাউন্ডেও দুইটা। আর দুইটা ফাইনাইট ভার্ব আছে, মাঝখানে এন্ড অর বাট আছে কম্পাউন্ড। দুইটা ফাইনাইট ভার্ব আছে, মাঝখানে এন্ড অর বাট নাই কমপ্লেক্স। তাহলে গোয়িং দেয়ার আই মেট হিম, তাহলে এখানে একটাই ফাইনাইট ভার্ব, তাহলে সিম্পল। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই মেট হিম, দুইটা ফাইনাইট ভার্ব এবং মাঝখানে এন্ড অর বাট আছে কম্পাউন্ড। আর দুইটা ফাইনাইট ভার্ব, মাঝখানে এন্ড অর বাট নাই কমপ্লেক্স। আচ্ছা, ইনটুটা সাধারণত আমরা গতির ক্ষেত্রে ব্যবহার করি। গতির ক্ষেত্রে যেমন দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, লাফ দিয়ে বক্সের ভিতরে ঢুকলো, ইনটু। হি র্যান ইনটু দ্য প্লেস, মানে দৌড়ে প্লেসের ভিতরে ঢুকলো, ইনটু গতি। আচ্ছা, এখানে কি শিখলাম আমরা মূলত? এখানে শিখলাম হচ্ছে, দেখি এখানে শিখলাম হলো ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং অ্যান্ড স্পেন্ড। যখন দুইটা ভার্ব থাকবে, দুইটা ভার্বের মালিক সেম ব্যক্তি থাকবে, তখন কিন্তু সিম্পল করতে গেলে প্রথম ভার্বের সাথে আইনজি যোগ করে দিতে হয়, তাহলেই সিম্পল হয়ে যাবে। আর কমপ্লেক্স করতে গেলে দুইটা ভার্ব জীবিত রাখতে হবে, মানে ফাইনাইটই রাখতে হবে এবং একটা কমপ্লেক্সের সিগন্যাল যোগ করে দিতে হবে। এখান থেকে শিখলাম কি? এখান থেকে শিখলাম হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে হলে অন, 24 ঘন্টার থেকে বেশি হলে ইন, 24 ঘন্টার থেকে কম হলে অ্যাট। আর এখান থেকে এক্সাম্পল যেমন 2 জানুয়ারি, জানুয়ারির 2 তারিখ, তাহলে জানুয়ারির 2 তারিখ তো অবশ্যই 24 ঘন্টা থাকে অন। তারপরে ফ্রাইডে মানে ফ্রাইডে 24 ঘন্টা থাকে অন। জুলাই অবশ্যই 24 ঘন্টা থেকে অনেক বেশি ইন। 1971 অনেক বেশি ইন। 5 PM 24 ঘন্টা না, 1 ঘন্টা থাকে, তাই না? এ কারণে কিন্তু এটা অ্যাট। আচ্ছা, এখান থেকে মূলত শিখলাম কি? এখানে শিখলাম হচ্ছে যে এই কমাটা আমরা কখন ব্যবহার করব, তাই না? দেখো কমাটা মনে রাখবা যে কোনো একটা ভার্বের আগে সাবজেক্ট পাওয়া গেছে, কোনো একটা ভার্ব পেয়েছো, এর আগে সাবজেক্ট পেয়েছো, তাহলে এর আগে যদি কোনো শব্দর মানে একাধিক শব্দ পাও, এই একাধিক শব্দ হচ্ছে ফ্রেজকে কমা দিয়ে আটকে দিতে হয়। এখন আমরা শুরু করব হচ্ছে 3 নাম্বার আইটেম। 3 নাম্বার আইটেম মূলত হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। উপরে বক্সে তোমার ভার্বগুলো দেওয়া থাকবে, প্রয়োজন হলে নিজের মতো করে সঠিক আনসারটা করার জন্য চেঞ্জ করতে হতে পারে। এখন প্রথম যে সেন্টেন্সটা আছে, আওয়ার প্রাইজ গিভিং সেরেমনি ড্যাশ অফ ইয়েস্টারডে, এখানে কিন্তু আনসারটা হবে কেম অফ। প্রথম কথা হচ্ছে এটা পাস্ট টেন্স কেন? ইয়েস্টারডে থাকার কারণে এটা কেম। আর কেম অফ, এটা কিন্তু কেম মানে আসার সাথে সম্পর্ক নাই, কেম অফ এই দুটো। এখানে দেখো যে কেম অফ মানে হচ্ছে কাম অফ, মানে কাম অফ মানে হলো কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়া, ঠিক আছে? এটা একটা গ্রুপ ভার্ব মূলত। যেমন লুক মানে কি? দেখা। লুক আফটার মানে দেখাশোনা করা। লুক ফর মানে খোঁজা। লুকের সাথে ইনটু দিলে তদন্ত করা, লুকের সাথে ফর দিলে খোঁজা। লুক আফটার মানে দেখাশোনা করা। এই যে তোমার লুক এর সাথে কোনো প্রেপোজিশন যোগ হলে নতুন অর্থে পরিণত হয়। ওরকম কামের সাথে অফ থাকার কারণে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়া। যেমন আওয়ার ইভেন্ট কেম অফ ইয়েস্টারডে, এর মানে হচ্ছে আমাদের ইভেন্টটা গতকাল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, ঠিক আছে? তাহলে উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। তো এখানে উই কি হতে পারে? উই ডেকোরেটেড, তাহলে কেম ব্যবহার করা শেষ, ডেকোরেটেড। উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, ঠিক আছে? আচ্ছা, উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, এটা কিন্তু অ্যাক্টিভ আছে, প্যাসিভ করা যেতে পারে। যেমন আমি যদি লিখি উই ডেকোরেটেড আওয়ার ক্যাম্পাস ছিল, রাইট? উই ডেকোরেটেড আওয়ার ক্যাম্পাস, জি। ভেরি নাইসলি। আচ্ছা, এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কি হতে পারে? প্যাসিভটা কি হবে? দেখো প্যাসিভের স্ট্রাকচারটা কি? প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব V3 বাই অবজেক্ট। তাহলে মূলত কিন্তু তোমার এখানে ভার্ব ছিল উই ডেকোরেটেড, এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট। আওয়ার ক্যাম্পাস এটা কিন্তু অবজেক্ট, ঠিক আছে? তাহলে অবজেক্টটা সাবজেক্টে আসবে আওয়ার ক্যাম্পাস।
অক্সিলারি ভার্ব লাগবে ডেকোরেটেড, পাস্ট টেন্স হওয়ার কারণে আওয়ার ক্যাম্পাস ওয়াজ। এরপরে V3 ফর্ম, ডেকোরেটেড এর V3 ফর্ম সেম, ডেকোরেটেড বাই, তাহলে আওয়ার ক্যাম্পাস ওয়াজ ডেকোরেটেড বাই আস। ভেরি নাইসলি, বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে এটা এখান থেকে আমাদের চেঞ্জিং ভয়েসটা একটু প্র্যাকটিস করলাম। উই ডেকোরেটেড আওয়ার ক্যাম্পাস ভেরি নাইসলি। তারপর হচ্ছে দ্য সেরিমনি ড্যাশ অ্যাট 3 PM। দ্য সেরিমনি কি হতে পারে? স্টার্টেড দিতে পারি, স্টার্টেড, দ্য সেরিমনি স্টার্টেড অ্যাট 3 PM। ওকে, our headmaster dash over the function and the education minister dash the chief guest. Our headmaster dash over the function, এখানে হতে পারে হচ্ছে presided over। presided over মানে কি? presided over মানে হচ্ছে আমরা অনেকে কিন্তু বলি সভাপতিত্ব করা, এটা অসুবিধা নাই, পারফেক্ট। তবে প্রিসাইডেড ওভার মূলত বোঝায় হচ্ছে ইন চার্জ অফ অ্যানি ইভেন্ট, কোনো একটা ইভেন্টের, কোনো একটা অনুষ্ঠানের ইনচার্জ, যার দায়িত্বে থাকে, এরকম। তাহলে আওয়ার হেডমাস্টার প্রিসাইডেড ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার ড্যাশ দ্য চিফ গেস্ট। তাহলে এডুকেশন মিনিস্টার, হ্যাঁ, কি হতে পারে? ওয়াজ। বি মানে কি? অ্যামিজার ওয়াজার, তাহলে ওয়াজ দ্য চিফ গেস্ট, ওয়াজ দ্য chief guest. The function dash with the recitation from the Holy Quran. The function তাহলে presided হয়ে গেছে, হ্যাঁ, তাহলে the function dash with the recitation from the Holy Quran। এখানে হতে পারে the function began, began। দেখো একটা জিনিস খেয়াল করো, BEGIN, began, ওকে, BEGIN began, আর BEGAN began, BEGUN began। মূলত হলো এই আই, এখানে হবে এ এবং এখানে কিন্তু ইউ, হ্যাঁ, একটু বানানটা খেয়াল করবা। আচ্ছা, তাহলে দ্য ফাংশন বিজ্ঞান, এটা যেহেতু অতীতের, বিজ্ঞান, বিজ্ঞান থেকে বিজ্ঞান, BEGAN began, okay। The function began with the recitation from Holy Quran। আচ্ছা, এখানে একটা ভালো প্রশ্ন হতে পারে যে with the recitation from Holy Quran, হ্যাঁ, এখানে কিন্তু অনেকে বাই দ্য রিসাইটেশন চিন্তা করবে, তাই না? প্রিপোজিশনে যদি প্রশ্ন হয় এখানে অনেকে বাই দিয়ে হবে। বাই দিয়ে হবে না কেন? কারণ হচ্ছে যে সাধারণত তোমার কোনো কিছু দিয়ে অথবা নিয়ে অর্থে বাইও হয়, কোনো কিছু, কোনো মানে আমি তোমাকে আরো সহজ করে যদি বলি, বাই হবে হচ্ছে ব্যক্তি, বাইয়ের পরে সাধারণত ব্যক্তি হয়, বস্তু হয়, তবে সাধারণত ব্যক্তি হয়, আর উইথ হচ্ছে ব্যক্তি ছাড়া অন্য কিছু, কোনো কিছু। আর দিয়ে অথবা নিয়ে অর্থে আমি যদি বলি দিস গ্লাস ইজ ফিল্ড বাই ওয়াটার নাকি উইথ ওয়াটার? উইথ ওয়াটার। কোনো কিছু নিয়ে বা দিয়ে, তাহলে উইথ দ্য রিসাইটেশন অফ দ্য হলি কোরআন, ওকে। আচ্ছা, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। রেড আউট হবে, হ্যাঁ, বানান রেড, হ্যাঁ, বানান কিন্তু সেম, উচ্চারণটা ডিফারেন্ট। রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, তাহলে ওয়ান অফ দ্য আওয়ার সিনিয়র টিচার্স রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। অ্যানুয়াল রিপোর্ট পড়লো। দ্য অনারেবল গেস্ট, এটা কি হবে? আচ্ছা, দ্য অনারেবল চিফ গেস্ট ড্যাশ এ ব্রিফ এনকারেজিং স্পিচ। এখানে কি হতে পারে? অ্যাডভাইস, ডেকোরেট ব্যবহার করেছি, রিড ব্যবহার করেছি, হ্যাঁ, তাহলে টেক ডেলিভার এটা দিতে পারি আমরা, যে দ্য অনারেবল চিফ গেস্ট delivered a brief encouraging speech dash us to be regular in studies। তো এখানে আমরা দিতে পারি অ্যাডভাইজিং। কেন? আমি বলে দিচ্ছি অ্যাডভাইজিংটা কেন। অ্যাডভাইজিং, ওকে, অ্যাডভাইজিংটা কেন, এখানে ভার্বের সাথে আইএনজিটা কেন যোগ করলাম? মনে রাখবা যে একটা সিম্পল সেন্টেন্সে, যেমন আই saw him reading,
এখানে রিডিংটা কেন হলো, যখন একটা সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব আসবে পরের ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই সেন্টেন্সটা এমন ছিল, দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড এ ব্রিফ এনকারেজিং স্পিচ দ্যাট অ্যাডভাইস, এরকম হতে পারে অ্যাডভাইজেস আস। ওই দ্যাট যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুল করেছো, ওই হু ইজ দ্যাট থাকলে কেটে দিই, পরের ভার্বের সাথে আইএনজি যোগ করি। আর যদি এটা বুঝতে না পারো, এটা একটা সিম্পল সেন্টেন্স, দুটো ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি। আজ টু বি রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড ড্যাশ পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি। তাহলে ড্যাশ পার্ট এটা কি হবে, টেক পার্ট। টেক পার্ট, টেক পার্ট মানে কি জানো, অংশগ্রহণ করা। হ্যাঁ, এটা একটা টেক পার্ট, একসাথে হবে। ওকে, তো আমাদের রাইট ফর্ম অফ ভার্ব হয়ে গেল। আমরা যাব হচ্ছে 4-এ। 4 হচ্ছে তোমার খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট চেঞ্জিং সেন্টেন্সের। চলো আমরা শুরু করে দিতে পারি যে দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্টস। তাহলে পজিটিভ করতে বললে মনে আছে কিনা ডিগ্রির পজিটিভের রোলটা কি? পজিটিভের রোলটা হচ্ছে, আমরা কিন্তু এখানে দেখেছি যে সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ। হ্যাঁ, ওয়ান অফ দ্য ভেরি ফিউ দেন মোস্ট অফ দ্য প্লুরাল, সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ, দ্য নো আদার দ্যান এনি আদার সিঙ্গুলার। আর পজিটিভের স্ট্রাকচারটা কি, ফর্মুলার ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস ভার্ব, এর মাঝখানে পজিটিভ ফর্ম প্লাস সাবজেক্ট। ঠিক আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা ভিডিও হয়েছে, তোমরা একটা দেখে নিবা, এখানে অত ডিটেল তো পড়ানো সম্ভব না। তো এখন পজিটিভের স্ট্রাকচারটি কি, ফর্মুলার ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস ভার্ব প্লাস অ্যাজ, এবং অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্ম, তারপরে হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা খুব জরুরি, হ্যাঁ, এটা যেন সাবজেক্টই থাকে। তা ফর্মুলার ফর্ম, এই যে ওয়ান অফ দ্যকে চেঞ্জ করে আমরা কি আনবো, ভেরি ফিউ। তাহলে আমরা লিখব কি, ভেরি ফিউ, ভেরি ফিউ। আর তারপরে এক্সটেনশনটা কি, ইনসেক্টস, ইনসেক্টস। তারপর হচ্ছে ভার্ব, ইজ আছে, আমরা কিন্তু জানি ইজের ইজও হইতে পারে আরও হতে পারে। তাহলে ভেরি ফিউ ইনসেক্টস এখানে হবে আর, তাই না, প্লুরাল থাকার কারণে। তাহলে ইজটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, আর। ওকে, তাহলে ভেরি ফিউ ইনসেক্টস আর, তারপরে অ্যাজ এবং অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্ম, তাহলে অ্যাজ এবং অ্যাজ। তাহলে লিখে নিলাম এখানে বিজিয়েস্ট, বিজিয়েস্টের পজিটিভ ফর্ম হচ্ছে বিজি। তাহলে অ্যাজ বিজি অ্যাজ, তো সাবজেক্ট লাগবে দ্য বি। ক্লিয়ার কিনা এই পর্যন্ত? তাহলে ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি, বিজি, অ্যাজ বিজি অ্যাজ দ্য বি। এ পর্যন্ত ক্লিয়ার? ইট লিভস টুগেদার, এটা একসাথে বাস করে। তো নেগেটিভ মানে তুমি কিন্তু অর্থ চেঞ্জ করতে পারবা না। তাহলে ইট ডাজ নট লিভ অ্যালোন, ইট ডাজ নট, যেহেতু এস আছে তো ইট ডাজ নট, ডাজন্ট দাও, ইট ডাজন্ট লিভ অ্যালোন, অথবা সেপারেটলি, অ্যালোনই দাও, অসুবিধা নাই। আচ্ছা, তারপরে সি নাম্বার সিম্পল করতে হবে। সিম্পলের মূল বৈশিষ্ট্যটা কি, এখানে একটা ভার্ব রাখতে, ফাইনাইট একটা রাখতে হবে, আর বাকি সবগুলোকে নন ফাইনাইট করতে হবে। আচ্ছা, বিজ কালেক্ট নেক্টার ফর দ্য ফ্লাওয়ার, ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড মেক হানি। এখানে সিগন্যালটা কি বলতে পারো? সিগন্যালটা হচ্ছে, দেখো খেয়াল করো, এখানে ভার্ব কিন্তু কালেক্ট একটা ভার্ব, আর একটা ভার্ব হচ্ছে মেক। ঠিক আছে, তাহলে কালেক্ট ভার্বের সাবজেক্ট হচ্ছে বিজ, অ্যান্ড মেক ভার্বের সাবজেক্টে কি, মেকও কিন্তু বীজ উজ্জ আছে। তাহলে দুটো ভার্বের সাবজেক্ট সেম। যখন দুটো ভার্ব থাকে, এই ভার্বের মালিক সাবজেক্ট যে, এই ভার্বেরও সাবজেক্ট সেম, তখন প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে কি হবে, কালেক্টিং, হ্যাঁ, কালেক্টিং নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স, এখন কি হবে, অ্যান্ড কিন্তু থাকবে না, অ্যান্ড তো কম্পাউন্ডের। তাহলে কালেক্টিং নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স, কমা দ্য বি, দ্য বিজ, না দা দেওয়া যাবে না, কারণ যেটা আছে সেটাই দিব, বিজ, বিজ কি হবে,
মেক হানি। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা ডিতে যাব। ডিতে হচ্ছে আচ্ছা, সি নাম্বার বুঝছো কি না আমি একটু না হয় দেখিয়ে দিই সি নাম্বারটা মূলত এখানে কিভাবে হচ্ছে। সি নাম্বারটা একটু লিখে দেই। মনে রাখবা, ধরে নিলাম যে এখানে দুইটা ভার্ব আছে। ভার্ব, এই ভার্বের মালিক সাবজেক্ট যে, হ্যাঁ এখানেও একটা ভার্ব আছে, এই ভার্বেরও সেম সাবজেক্ট। তখন আমরা কি করি, এই প্রথম যে ভার্ব আছে এটাকে আইএনজি করে দেই। ঠিক আছে, আইএনজি যোগ করে দেই, তাহলেই ঠিক হয়ে গেল। ওকে, এই কারণে তোমার দেখা গেছে এখানে কি, যে কালেক্টের মালিক হচ্ছে বেস, মেক হানি কে তৈরি করে, ওই বি, যার কারণে কালেক্টিং হানি। ওকে, আচ্ছা এখন আমরা যাব ডি নাম্বারে, এক্সক্লেমেটরি। দে ডান্স মোস্ট ভিগোরাসলি টু ফাইন্ড দ্য নেকটার প্ল্যান্টিফুল। ওকে, আচ্ছা এখানে হলো এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি করতে গেলে রুলটা কি মনে আছে কিনা? এক্সক্লেমেটরি করতে গেলে মূলত হয় হাউ দিয়ে শুরু করব, আর না হয় হোয়াট দিয়ে শুরু করব, আর লাস্টে হচ্ছে এক্সক্লেমেশন। হ্যাঁ, আর হোয়াটের পেটে থাকবে তিনটা শব্দ অতিরিক্তভাবে, আর হাউ এর পেটে থাকবে একটা। ঠিক আছে, তাহলে হোয়াটের পেটে কি কি থাকবে? আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন। আর হাউ এর পেটে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর এখন এটা যে সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব দিয়েছি, দেই নাই, তাহলে এখানেও সাবজেক্ট ভার্ব থাকবে, এখানেও কিন্তু কি থাকবে, সাবজেক্ট এবং ভার্ব থাকবে। এক্সটেনশন থাকলে থাকবে, না থাকলে সমস্যা নেই। তো এখানে দেখি, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা হোয়াট কখন ব্যবহার করব, হাউ কখন ব্যবহার করব। কোন একটা সেন্টেন্সে যদি এ অথবা প্রশ্নে যদি এ অথবা এন থাকে, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে হোয়াট, আর এ অথবা এন নাই, তখন আমরা ব্যবহার করব হচ্ছে হাউ। আর এটা তুমি যদি ভুলে যাও কোনটা, দেখো এ, তাহলে এই যে হোয়াটে এ আছে, আর হাউ এ তো এ নাই, তাহলে এর সাথে এ এন থাকা মানে হোয়াট, এ এন নাই মানে হাউ। ওকে, তাহলে দে ডান্স মোস্ট ভিগোরাসলি টু ফাইন্ড দ্য নেকটার প্ল্যান্টিফুল। এখানে দেখো আমাদের কিন্তু এ এন নাই, সেক্ষেত্রে আমরা হাউ এর ব্যবহারটা করব। হাউ, তাহলে হাউ এর পেটে ছোট্ট একটা কি থাকবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। মূলত অ্যাডজেক্টিভও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। তাহলে এখানে কি আছে, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। মোস্ট ভিগোরাসলি, দেখো এই যে মোস্ট ভিগোরাসলি, এটা একটা অ্যাডভার্ব, তাহলে আমরা দিতে পারি হাউ এর পরে কি হবে, ভিগোরাসলি। হাউ ভিগোরাসলি, তাহলে এই যে অ্যাডভার্ব দিয়ে দিয়েছি, এর পরে সাবজেক্ট দেইনি, ভার্ব দেইনি, এক্সটেনশনও দেই নাই, তাহলে এগুলো দিতে হবে। তাহলে সাবজেক্টটা কি, দে, তারপরে ভার্ব হচ্ছে ডান্স, দে ডান্স। ওকে, তারপরে এক্সটেনশনটা কি, টু ফাইন্ড দ্য নেকটার প্ল্যান্টিফুল, টু ফাইন্ড দ্য নেকটার প্ল্যান্টিফুল। ওকে, ওকে ফাইন, বুঝতে পারছি। তারপরে আমরা যাব হচ্ছে ইতে কি বলছে, অ্যাক্টিভের স্ট্রাকচারটা কি? অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? আর এক্সটেনশন থাকলে অবজেক্টের পরেও দিতে পারি, ভার্বের পরেও দিতে পারি। আচ্ছা, মূলত হলো যে অ্যাক্টিভ কীভাবে করতে হয় মনে আছে? অ্যাক্টিভ কীভাবে করতে হয়? অ্যাক্টিভ করতে হবে হচ্ছে প্রথমে যে কাজ, কাটাকাটির কাজ। কোনো সেন্টেন্সে বি, বাই, বিং এবং বিন, এই চারটা যদি থাকে কেটে দিব। আর বিতে কি হবে, সাবজেক্টটা অবজেক্টে যাবে, আর অবজেক্টটা সাবজেক্টে আসবে। আর সিতে কি, সিতে হচ্ছে যখন দুইটা ভার্ব থাকবে, একটা ভার্ব বানাইতে হবে। হ্যাঁ, তিনটা ভার্ব থাকলে দুইটা ভার্ব বানাইতে হবে, এরকম। এর মানে কি, আমি এখান থেকে একটু বলে যাই, যেমন ওয়াজ কিলড, ধরে নিলাম এখানে কয়টা ছিল,
দুইটা, তাহলে একটা বানাতে হবে। তো একটা বানাতে গেলে তুমি অক্সিলারি রাখবা নাকি মেইন রাখবা? মেইনটাই রাখতে হবে। তাহলে কিল, কিলের অনেক কিছু হতে পারে, কিলের প্রেজেন্টে কিল হইতে পারে, কিলস হতে পারে, আবার কিলডও হতে পারে। তো এখন বলো ওয়াজ কিল প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? অবশ্যই পাস্ট টেন্স, যার কারণে কিলও হবে না কিলসও হবে না, শুধুমাত্র কিলটা টিকে থাকবে। এরকম। তো প্রথমে আমাদের কাজ কি? বাই, কাটা যাবে, কাটাকাটির কাজ। হ্যাঁ, আর এখানে ভার্ব কিন্তু দুইটা ছিল, একটা বানাতে হবে। তাহলে বিজ অবজেক্ট ছিল, সাবজেক্টে নিয়ে আসলাম বিজ। তো ভার্ব দুইটা ছিল, একটা। তাহলে ইজ স্টোরড দুইটা ছিল, একটা বানাতে গেলে বি ভার্ব তো আর থাকবে না, তাহলে বিজ স্টোর। ওকে, তারপর লাগবে অবজেক্ট, তো সাবজেক্টটা অবজেক্ট। তাহলে বিজ স্টোর হানি ইন দ্য হাইভ, ইন দ্য হাইভ। ক্লিয়ার কিনা এ পর্যন্ত? আই হোপ সো। তারপরে আমরা এফে যাব। এফে, হ্যাঁ, এফে কি বলছে যে তোমার দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স মানে তোমাকে দুইটা ফাইনাইট ভার্ব রাখতেই হবে। হ্যাঁ, দুইটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে দে ওয়ার্ক একটা আছে, হ্যাঁ, দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। তাহলে দুইটা করতে গেলে অর্থটা একটু চিন্তা করো, তারা স্প্রিংয়ে অনেক বেশি পরিশ্রম করে। তাহলে বলতে পারি কি, যে তারা পরিশ্রম করে যখন স্প্রিং হয় তখন পরিশ্রম করে, এরকম। তাহলে দে দে ওয়ার্ক হার্ড when it is spring। ঠিক আছে, they work hard when it is spring। ওকে, তারপরে কম্পারেটিভ, যে নাম্বারে কম্পারেটিভের স্ট্রাকচারটা কি? কম্পারেটিভ কিছুক্ষণ আগে দেখছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম, তারপরে ফর্মুলার ফর্ম প্লাস এক্সটেনশন, তাই না? এখানে যে মাত্র দেখলাম আমরা, এই যে দেখো, কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ফর্ম ফর্মুলা ফর্ম এক্সটেনশন। ওকে, তো সাবজেক্টটা কি? নো ইনসেক্ট ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি। এখানে কিন্তু সাবজেক্টটা হচ্ছে দ্য বি, দ্য বি। তারপরে ভার্ব লাগবে, ইজ আছে, তাহলে দ্য বি ইজ। কম্পারেটিভ ফর্ম, তাহলে অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ, তাহলে এখানে মূলত ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস যদি ভাঙা যায়, বিউটিফুল ভাঙা যাচ্ছে, সেক্ষেত্রে মোর যোগ করব। তাহলে দ্য বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস, মোর ইন্ডাস্ট্রিয়াস। ফর্মুলা ফর্মটা কি হতে পারে? ফর্মুলা ফর্ম দেখো, এখানে কিন্তু নো ইনসেক্ট, দা নো আদার দেন অ্যানি আদার। খেয়াল করো এখানে, এই যে দেখো নো আদার, তাহলে নো আছে না যেখানে, যার কারণে আমার কি ব্যবহার করব? দেন অ্যানি আদার, তাই না? তাহলে দ্য বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন অ্যানি আদার ইনসেক্ট। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে তো এই পেজ পর্যন্ত কি কি শিখলাম একটু রিভিশন দিয়ে যাই। সেটা হচ্ছে, যদি তুমি প্যাসিভ করতে চাও সেক্ষেত্রে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে চাও, দুইটা থাকলে একটা করতে হয়। এটা যেহেতু পাস্ট টেন্স, আমার পাস্ট টেন্স আনসার করতে হবে। আর প্রথমে এক প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে প্রথম কাজ কি? বাই, বি, বি, বিং, এগুলো কখনো অ্যাক্টিভ হবে না, সাধারণত হবে না। আর তারপরে সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট। আর দুইটা ভার্ব থাকলে একটা, তিনটা থাকলে দুইটা, চারটা থাকলে তিনটা, এরকম। আর এখান থেকে কি শিখলাম? এক্সক্লেমেটরি কিভাবে করতে হয় অ্যাসার্টিভ থেকে। হাউ দিয়েও শুরু করতে পারো, হোয়াট দিয়েও শুরু করতে পারো, তবে হাউ এর পেটে থাকবে হচ্ছে একটা জিনিস, আর হোয়াট এর পেটে থাকবে তিনটা জিনিস, তাই না? তাহলে এই দুইজনের পেটে দেওয়ার পরে সাবজেক্ট এবং ভার্ব এক্সটেনশন। আচ্ছা, এখানে কি শিখলাম? মূলত হচ্ছে যখন দুইটা ভার্বের মালিক সেম ব্যক্তি হবে, ঠিক আছে, দুইটা ভার্বের মালিক সেম ব্যক্তি হবে, তখন সিম্পল করতে গেলে প্রথম ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। যেমন when I went there I met him,
দেখো এটাকে দেখো, এই ওয়েন ভার্বের মালিক হচ্ছে আই, মেড ভার্বের মালিকও কিন্তু আই, মানে সাবজেক্ট আর কি। হ্যাঁ, তাহলে প্রথম ভার্বের সাথে আই, যে গোয়িং দেয়ার কমা আই মেড হিম। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে কি শিখলাম? আই স হিম রিডিং। যখন একটা সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব পাও, পরের ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ করতে হয়। এখানে বিজ্ঞান, হ্যাঁ, আই এ ইউ। এখানে উই ডেকোরেট আওয়ার ক্যাম্পাস ভেরি নাইসলি। প্যাসিভ করছি, প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে 5টা: সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, V3 বাই অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্টে আসবে, সাবজেক্টটা অবজেক্টে যাবে। তাহলে যে আওয়ার ক্যাম্পাস অবজেক্ট ছিল সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3, তাই না? ওয়াজ ডেকোরেটেড বাই আস ভেরি নাইসলি। ওকে, তো এইচ নাম্বারটা কি আছে? এইচে হলো এখানে বলছে হাউ গ্রেটলি দে ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড। এটা অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভের মূল বৈশিষ্ট্যটা কি? অ্যাসার্টিভের বৈশিষ্ট্য হচ্ছে তোমার সাবজেক্ট লিখতে হবে, ভার্ব লিখতে হবে, এক্সটেনশন দিতে হবে। ঠিক আছে? তো এখানে একটু দেখি যে হাউ গ্রেটলি দে ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড। তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্ট দেখো, এটা হচ্ছে ইন্সপায়ার হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট হয়, তাহলে দে সাবজেক্ট দিলাম, তারপরে লাগবে ভার্ব, তাহলে দে ইন্সপায়ার, তো সাবজেক্ট ভার্ব, দে ইন্সপায়ার আস। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে দে ইন্সপায়ার আস কি হবে? গ্রেটলি টু ওয়ার্ক হার্ড। ঠিক আছে, দে ইন্সপায়ার আস গ্রেটলি টু ওয়ার্ক হার্ড। তারপরে হাই নাম্বারটা দেখি, দ্য বিজ মেক আস থিঙ্ক অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি। প্যাসিভ করতে হবে, তো প্যাসিভ যখন করতে হবে এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, ওকে, প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 বাই অবজেক্ট। ওকে, আচ্ছা, তাহলে দ্য বিজ মেক আস থিঙ্ক, তাহলে এটা হচ্ছে ভার্ব, আসটা উই হয়ে যাবে, তাই না? আসটা উই হয়ে যাবে, তাহলে উই অক্সিলারি ভার্ব, তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে উই অক্সিলারি ভার্ব প্লাস V3 আর মেকটা কি? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি কি হয়? অ্যাম, ইজ, আর, তাহলে উই আর। হ্যাঁ, তারপরে কি হবে? V3, উই আর মেড। হ্যাঁ, এখানে টুটা দিতে হবে, এটা আমি বলে দিচ্ছি কেন একটু পরে। তাহলে উই আর মেড টু থিঙ্ক, অফ ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি। ঠিক আছে, এই যে এইটুকু পুরো অংশটুকু লিখলাম না। তাহলে উই আর মেড টু থিঙ্ক অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি বাই দ্য বিজ। ঠিক আছে, উই আর মেড টু থিঙ্ক কি করা? অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি বাই দ্য বিজ। ওকে, এখন আসো এই যে টুটা হুট করে কোত্থেকে আসলো এখানে। তোমাদের এটা হয়তো অনেকেই বুঝবা না, তবে যারা আমার ক্লাস করেছো, পজিটিভ ভার্ব বলেছিলাম লেট, হেল্প, মেক, এরপরে ব্যক্তি থাক, বস্তু থাক, বেস ফর্ম হয়। ঠিক আছে, যদি এই বেস ফর্ম হবে তখন অ্যাক্টিভে, তবে প্যাসিভে টু টানতে হবে। হ্যাঁ, এটা যদি মানে বুঝতে না পারো, একটু মনে রাখবা যে পজিটিভ ভার্ব কি? লেট, হেল্প, মেক, এর পরে ব্যক্তি বস্তু যাই দেখ বেস ফর্ম, ওটা অ্যাক্টিভে হয়, তবে প্যাসিভে অতিরিক্তভাবে টু আনতে হয়। ওকে, যারা এটা বুঝবা না, মানে এটা অনেকেই বুঝবা না, কারণ হলো টুটা কোত্থেকে আসলো, যারা আমার আগের ক্লাসগুলো করছো তারা বুঝতে পারবা। হ্যাঁ, এটা একটু মনে রাখো যারা আগের ক্লাস করোনি। আচ্ছা, লাস্ট যে চেঞ্জিং এর, উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি, ইম্পারেটিভ করতে হবে। তা ইম্পারেটিভ করতে গেলে কি? মূল ভার্ব দিয়ে শুরু করতে হয়, মনে আছে? তো এখানে মূল ভার্বটা কি? উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি। তো এখানে ঝামেলা আছে, সেটা হচ্ছে যদি ইম্পারেটিভ করতে চাও, ইম্পারেটিভ করতে চাইলে তুমি দেখবা যে কোশ্চেনে কি আছে। কোশ্চেনে দুই ধরনের হয়, একটা হচ্ছে ইউ দিয়ে শুরু হয়, আর ইউ ছাড়া বাকি। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি যদি এমন পাও যে ইউ শুড
স্টপ রাইটিং। এটা যদি হয় ইউ দিয়ে আসে না, ডাইরেক্ট মূল ভার্ব দিয়ে শুরু করো, স্টপ রাইটিং। ঠিক আছে, তবে ইউ ছাড়া যদি অন্য কোনো কিছু হয়, যেমন উই শুড স্টপ রাইটিং, তখন আমরা কি করব, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু করব, লেটস অথবা লেটাস, লেটস স্টপ রাইটিং। আচ্ছা, এখান থেকে আমরা কি শিখলাম? মূলত ইম্পারেটিভ সেন্টেন্স শুরু মানে ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে তোমার দুই ধরনের, অ্যাসার্টিভের দুই ধরনের হয়। একটা হচ্ছে ইউ দিয়ে শুরু হতে পারে, যেমন ইউ শুড গো, ইউ শুড রান, ইউ শুড স্লিপ। এই রকম যদি ইউ দিয়ে শুরু করো তাহলে মূল ভার্ব দিয়ে, যে ইউ শুড স্লিপ মানে স্লিপ, ঠিক আছে, ইউ শুড স্লিপ নাও, স্লিপ নাও, এরকম। তবে ইউ ছাড়া অন্য কোনো কিছু হলে লেটাস দিয়ে শুরু করতে হয়, লেটাস দিয়ে শুরু করতে হয়, এরপরে ভার্বের বেস ফর্ম। তো এখানে কি দিয়েছে, উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি, ইম্পারেটিভ, তাহলে উই দিয়ে শুরু, তাহলে আমরা লেটস, হ্যাঁ, লেটস এরপরে বেস ফর্ম বি, লেটস বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি, লাইক দ্য বি। ঠিক আছে, তবে তুমি যদি লিখতে চাও বি ইন্ডাস্ট্রিয়াস, এটা দিলেও হবে, তবে এটা বেশি ভালো হবে। ওকে, লেটস বি ইন্ডাস্ট্রিয়াস। এখন হচ্ছে আমরা 5 নম্বর আইটেম সলভ করব। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এটা মোটামুটি এটার ভিডিওগুলো 3টা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, এগুলো দেখলেই বুঝতে পারবা। স্টাডি বক্স বিডি, ওখানে গিয়ে তোমার প্লেলিস্টে যাবা, প্লেলিস্ট থেকে ট্যাগ কোশ্চেন 3টা ভিডিও আছে, 3টা ভিডিও দেখলে 100% কোনো ভুল হবে না জীবনে। আচ্ছা, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। প্রথম কথা হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডিরেক্ট ডু ডাজ ডিডের আশ্রয় নেই। এখানে যেহেতু এস আছে আমরা ডাজ লিখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে সেন্টেন্সটা পজিটিভ, হ্যাঁ, তার নেগেটিভ করলাম ডাজেন্ট। এখন বডি, ওয়ান বডি থিং, এনিওয়ান এনিবডি, নো ওয়ান নোবডি, সামওয়ান সামবডি, ইচ এভরি ইদার নিদার, এগুলো যদি থাকে কখনো প্রোনাউন হিসাবে আমরা দে ব্যবহার করি, ওয়ান আর বডি টাইপের বিশেষ করে আমরা দে। এখন ঘটনা হচ্ছে আমরা কিন্তু একটু মিলাই না, এরকমই রেখে দেই আনসার, এটা কিন্তু ভুল। সেটা হচ্ছে দের সাথে কখনো কি হয় না, ডাজ হয় না, দের সাথে সবসময় কি হয়, ডু হয়। এ কারণে এখানে কিন্তু ডোন্ট দে হবে, ডোন্ট দে। ওকে, ডোন্ট দে। সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত? ডোন্ট দে। তারপরে হচ্ছে এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। তো এখানেও আগের মতো এস আছে, ভার্বের সাথে এস থাকা মানে কি, আমি ডাজ নিয়ে নিলাম, আর সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। সেলডম, দেখো হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, ফিউ, লিটল, এই 5টা ওয়ার্ড দেখতে মনে হয় কি নেগেটিভ না, এটা পজিটিভ মনে হয় বা অ্যাফার্মেটিভ মনে হয়, এটি কিন্তু অবশ্যই নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, আমি যদি বলি আই হার্ডলি স্টাডি, এর অর্থ হচ্ছে আমি পড়ালেখা করি না বললেই চলে। ঠিক আছে, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তো স্টাডি, তো এখানে হবে ডু, আর সেন্টেন্সটা নেগেটিভ থাকলে পজিটিভ থাকলো আর আই, ডু আই। ওকে, তো এখান থেকে আমরা কি করব, যে এ বেটার লাইফ সেলডম কামস, ডাজ নিয়ে আসলাম, পারফেক্ট। তো নেগেটিভ ওয়ার্ড পজিটিভ বা অ্যাফার্মেটিভ থাকলো, আর বেটার লাইফ এটা হলো ইট, তাহলে ইটের সাথে ডাজ হয় কি হয় না, ইটের সাথে ডাজ হয়, তাহলে আনসার হয়ে গেছে। আচ্ছা, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এটা কিন্তু অক্সিলারি ভার্ব থাকার কারণে, 2টা ভার্ব থাকলে প্রথমটা অক্সিলারি, ডিরেক্ট নিয়ে নিব হ্যাভ। সেন্টেন্সটা পজিটিভ, নেগেটিভ করলাম হ্যাভেন্ট, আর উই, ক্লিয়ার। আচ্ছা, তারপরে যাব হচ্ছে বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। ক্যান হার্ডলি ডু, ক্যান একটা, 2টা, তাহলে ক্যানটা ডিরেক্ট নিয়ে নিলাম ক্যান। সেন্টেন্সটা হার্ডলি, নেগেটিভ ওয়ার্ড আছে, পজিটিভ থাকলো, মোস্ট অফ আস আমাদের অনেকে, তাহলে ক্যান উই। ওকে, আচ্ছা, তারপরে যাব হচ্ছে অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। ইজ নট, তাহলে ইজ নট থেকে আমরা ইজ নিয়ে আসলাম,
আর সেন্টেন্সটা ইজ নট নেগেটিভ, পজিটিভ থাকলো লাইফ হচ্ছে ইট, ইজ ইট। ওকে, এখন হচ্ছে আমরা 6 নম্বর আইটেম আলোচনা করব। 6 নম্বর আইটেমে মূলত থাকে কি সাফিক্স প্রিফিক্স, ঠিক আছে। সাফিক্স প্রিফিক্স জিনিসটা কি? সাফিক্স প্রিফিক্স হচ্ছে তোমাকে এরকম একটা গ্যাপ দিয়ে দিবে, এই যে এরকম একটা গ্যাপ দিয়ে দিয়েছে এবং পাশে হলো একটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড দিয়ে দিবে। এখন এই ওয়ার্ডটা তুমি ব্যবহার করতে পারবে না কোনোভাবেই, এই ওয়ার্ড ব্যবহার করতে পারবে না। এটা যদি ভার্ব হয় তুমি নাউন ব্যবহার করতে পারো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো ব্যবহার করতে পারো। ইভেন ভার্বও যদি হয় সেক্ষেত্রে ভার্বকে নেগেটিভলি করতে হবে। যেমন তোমাকে এমন একটা এক্সাম্পল দিল, যেমন সে ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি হি ইজ এ ভেরি ড্যাশ ম্যান, এখানে তুমি কিন্তু অনেস্ট ম্যান দিলে হয়ে যাবে, অনেস্ট ম্যান দিলে হয়ে গেছে। তবে এখানে অনেস্ট লিখলে কিন্তু হবে না, কেন? তুমি ব্র্যাকেটের শব্দটাই লিখে ফেলেছো, ঠিক আছে। তো এখানে তাহলে আমার কি দিতে হবে? হি ইজ এ ভেরি ডিসঅনেস্ট ম্যান। ওকে, যদি এই শব্দটাকেই ব্যবহার করতে হয় তখন জাস্ট উল্টাই দিতে হবে। ওকে, একটু এক্সাম্পল এখান থেকে দেখি। উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ হিউম্যান বিং, ইফ এনিওয়ান বিকামস কাস্টম টু গুড ম্যানার্স হি ক্যান নট বিহেভ উইথ এনিওয়ান। তাহলে এখানে কি আনসার হতে পারে? এই কাস্টমটাকে ব্যবহার করতে হবে। তাহলে ইফ এনিওয়ান বিকামস, এখানে কাস্টমটাকে আমরা লিখতে হবে অ্যাকাস্টমড। অ্যাকাস্টম, কেন অ্যাকাস্টম? এখানে একটু খেয়াল করো, টু আছে। অ্যাকাস্টম টু মানে হলো অভ্যস্ত হওয়া। এখানে একটু যাই, অ্যাকাস্টম টু কাছাকাছি আরেকটা আছে অ্যাডিক্টেড টু। কেউ একজন ব্যক্তি সবাই চেনে, ভালো কাজের কারণে সবাই চেনে, এটাকে বলা হয় ফেমাস। আর যদি খারাপ কাজের কারণে সবাই চিনে এটাকে বলা হয় নটোরিয়াস, বিখ্যাত, কুখ্যাত, এরকম। অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু। তবে এই অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, ভালো কাজের অভ্যস্ত, আর খারাপ কাজে মানে নিয়মিত খারাপ কাজ করে অ্যাডিক্টেড টু বলতে হয়। আচ্ছা, তাহলে এখানে ইফ এনিওয়ান বিকামস অ্যাকাস্টম টু গুড ম্যানার্স, যদি কোনো একজন ব্যক্তি একটা কাজে অভ্যস্ত হয়ে যায়, ভালো কাজে অভ্যস্ত হয়ে যায়, হি ক্যান নট বিহেভ উইথ এনিওয়ান। তাহলে এখানে আনসারটা হবে মিসবিহেভ। কেন আমি বলছি মিসবিহেভ? কারণ কি, এটা দেখো একটা ক্যান হচ্ছে একটা মডেলের পরে বেস ফর্ম হয়, তাই না? ক্যান একটা মডেলের পরে বেস ফর্ম হয়। বিহেভ এটাও কিন্তু বেস ফর্ম। বলছি না যে ওই শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে অর্থটা ঠিক রাখার জন্য ইফ এনিওয়ান বিকাম অ্যাকাস্টম টু গুড ম্যানার্স, ভালো কাজে যদি অভ্যস্ত হয়ে যায়, হি ক্যান নট মিসবিহেভ, সে খারাপ ব্যবহার করতে পারে না উইথ এনিওয়ান, ঠিক কোনো কারোর সাথেই খারাপ ব্যবহার করতে পারে না। সো মোরাল এডুকেট ইজ ইম্পর্টেন্ট, এখানে কি হবে? এডুকেশন, মোরাল এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। কেন এডুকেশন? এডুকেট এটা হচ্ছে একটা ভার্ব। দেখো এখানে যদি বলি এডুকেট, এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ। এটার নাউন ফর্মটা কি? এডুকেশন, মানে এডুকেশন। বুঝতে পারছো কিনা? তো এখানে নাউনটা কেন দিলাম? মনে রাখবা যে ইজ হচ্ছে একটা ভার্ব। ইজ কি? ভার্ব। ভার্বের আগে সবসময় নাউন অথবা প্রোনাউন হয়, মানে সাবজেক্ট, ভার্বের আগে তো সাবজেক্ট হয়, সাবজেক্ট হিসেবে হয় নাউন হবে আর না হয় প্রোনাউন। তাহলে এডুকেট এর নাউন ফর্ম হচ্ছে এডুকেশন। ওকে, তাহলে সো মোরাল এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফ্রম দ্য ডি নাম্বারের ব্র্যাকেটে কি আছে? চাইল্ড। দেখি এটাকে আমার চেঞ্জ করতে হবে, ফ্রম দ্য আর্লি পার্ট অফ লাইফ, জীবনের প্রথম দিকে চাইল্ড মাস্ট বি টট। এখানে আনসারটা হবে চিলড্রেন। চিলড্রেন মাস্ট বি টট। এখানে চাইল্ড রাখা যাবে না, কেন? চাইল্ড যেমন দিস ইজ পেন, এটা বলা সম্ভব না, দিস ইজ এ পেন বলতে হবে। ওই রকম চিলড্রেন মাস্ট বি টট দ্য, চিলড্রেনই হবে, হ্যাঁ, বাচ্চাদের শেখাতে হবে, একজনকে তো আর শেখানো হবে না, বাচ্চাদের শেখাতে শুড বি, মাস্ট বি টট, অবশ্যই শেখাতে হবে। কি শেখাতে হবে? দ্য ডিফার বিটুইন রাইট অ্যান্ড রং। এখানে ব্র্যাকেটে আছে ডিফার, ডিফার হচ্ছে একটা ভার্ব, বলো না ডিফার করা। এই জায়গাটা কার? দেখো এখানে দা আছে, দা থাকার কারণে একটা আর্টিকেল, আমরা এখানে জানি কিনা, যদি কখনো আর্টিকেলের পরে একটা শব্দ হয় তাহলে এটা হবে নাউন, আর আর্টিকেলের পরে দুইটা শব্দ হয়, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি যে
দা দা হচ্ছে একটা আর্টিকেল, এরপরে নাউন লাগবে। তাহলে দ্য ডিফারেন্স শুড বি টট দ্য ডিফারেন্স। ডিফারেন্স হচ্ছে নাউন। এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে ডিফারেন্স। দেখি, ডিফারেন্স, ডিফার, ডিফার হচ্ছে ভার্ব, ডিফার করা। ডিফারেন্স হচ্ছে নাউন, ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কোন একটা শব্দ শেষে যদি টি থাকে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এইসব অ্যাডজেক্টিভকে লাস্টে সি লিখতে হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট টি, অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্স নাউন। ওকে, তাহলে এখানে আবার আমরা আসি, যেটা হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং অ্যান্ড ট্রেন টু ফলো হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। আচ্ছা, এফ নম্বরের ব্র্যাকেটে কি আছে? ট্রেন। ট্রেন, ট্রেন করা, বলে না ট্রেন করা, তাহলে এটা একটা অবশ্যই একটা ভার্ব। তো এই জায়গাটা কার? এই যে এখানে কি হবে এফ, এই জায়গাটা কি হবে এফ এ? এইটা এখানে দেখো, এখানে হচ্ছে মিন্স, মিন্স হচ্ছে একটা ভার্ব। এটা কি? ভার্ব। তো ভার্বের আগে সবসময় কি হয়? ভার্বের আগে সবসময় নাউন হয়। এটা হচ্ছে ভার্ব, তাই না? ভার্বের আগে সাধারণত সাবজেক্ট হয়, আর সাবজেক্ট হিসেবে হয় নাউন হবে, আর হয় প্রোনাউন হবে। ক্লিয়ার কিনা? তো এখানে মিন্স হচ্ছে ভার্ব, তাহলে এর আগে কি হবে? নাউন হবে। তাহলে ট্রেন এর নাউন হচ্ছে ট্রেনিং। ওকে, তাহলে হেয়ার ট্রেনিং মিন্স দ্য ড্যাশ ফর্ম অফ হ্যাবিট। এখানে দেখো জি নম্বরের ফর্ম, তো এই জায়গাটা কার? একটু ভালো করে খেয়াল করো। এই জায়গাটা হচ্ছে দা এবং অফ আছে। আমরা একটা রুল শিখেছি না, দা এবং অফের মাঝখানে কি হয়? সবসময় নাউন হয়। যেমন দা অনেস্টি অফ টম। এই দেখো, দা এবং অফের মাঝখানে অনেস্টিটা হচ্ছে নাউন। দা এবং অফের মাঝখানে যাই হোক সবসময় এটা নাউন হবে। তো এখানে দা ড্যাশ অফ, তাহলে দা ফর্ম এর নাউন হচ্ছে ফরমেশন। দ্য ফরমেশন অফ হ্যাবিট অন রাইট লাইনস। ওকে, তারপরে এই যে রেসপন্সিবল, দেখো এখানে এই আছে হচ্ছে রেসপন্সিবল। রেসপন্সিবল শব্দটা কোন পার্ট অফ স্পিচ এটা আমরা জানি কিনা? রেসপন্সিবল, আই এম রেসপন্সিবল, মনে রাখবা কোন একটা শব্দ কোন পার্ট অফ স্পিচ এটা বোঝার জন্য এটা দিয়ে একটা ছোট সেন্টেন্স মেক করতে হয়। যদি কখনো এম, ইজ, আর এর পরে কোনো শব্দ বসানো যায়, এটা সাধারণত অ্যাডজেক্টিভ। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, আর এর পরে যদি কোনো শব্দ বসানো যায়, এটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি। আই অ্যাম রেসপন্সিবল, হি ইজ রেসপন্সিবল, তাহলে রেসপন্সিবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখি যে ইট ইজ এভরি প্যারেন্টস রেসপন্সিবল। তাহলে প্যারেন্টস মনে রাখবে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি, যেমন টমস, টমস হাউস। দেখো এই টমস অ্যাপোস্ট্রফির পরে সবসময় কি হয়? নাউন হয়, তাই না? যার কারণে এখানে কি হবে? ইট ইজ এভরি প্যারেন্টস রেসপন্সিবল, অ্যাডজেক্টিভ ছিল, রেসপন্সিবিলিটি হবে। ওকে, প্রত্যেকটা প্যারেন্টসের রেসপন্সিবিলিটি টু টিচ দেয়ার চিলড্রেন মোরাল লেসন্স অ্যাট হোম। ওকে, দে অলসো হ্যাভ টু, হ্যাভ টুর পরে কি হয়? হ্যাভ টু তো একটা মডেল, তো দে হ্যাভ টু শোর। তো মনে রাখবা শোর এর ভার্ব ফর্ম লাগবে, তাই না? শোর তো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখানে লাগবে হচ্ছে ভার্বের। কেন ভার্ব লাগবে? দেখো হ্যাভ টু একটা মডেল, হ্যাভ টুর পরে কি হয়? আই হ্যাভ টু গো, যদি হয় আই হ্যাভ টু গো। তাহলে এখানে কি ঘটতেছে? এখানে খেয়াল করো, আই হ্যাভ টু গো, হ্যাভ টুর পরে কি হচ্ছে? বেস ফর্ম। তো আমরা এখানে কি দিব? যে এখানে দে অলসো হ্যাভ টু, এরপরে বেস ফর্ম দিতে হবে। তাহলে শিওর কিন্তু একটা অ্যাডজেক্টিভ, বেস ফর্ম মানে কি? ভার্ব লাগবে। তো শিওরের তোমার অ্যাডজেক্টিভ ফর্ম, ভার্ব ফর্ম হচ্ছে এনশিওর। ঠিক আছে, তাহলে দে অলসো হ্যাভ টু এনশিওর দ্যাট, তাদের এটাও নিশ্চিত করতে হবে যে দেয়ার চিলড্রেন ডু নট মিক্স উইথ এনিবডি, এনি ব্যাড কোম্পানি, মানে কোনো খারাপ ছেলের সাথে যেন না মিশতে পারে। দ্য মোরাল টিচ, এখানে একটা খেয়াল করো, দ্য মোরাল টিচ অ্যাট অ্যান আর্লি এজ উইল হেল্প দেম বিকাম গুড সিটিজেন ইন ফিউচার।
দ্য মোরাল, এখানে দেখো এই একটু আগে বলছি না, দা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন, তবে দুটো থাকলে একটা শব্দ আছে, আর্টিকেল পরে একটা, এটা হচ্ছে নাউন, আর্টিকেলের পরে দুইটা, তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে না? তাহলে আর্টিকেল আছে, এটা আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, এখন দিতে হবে এখানে নাউন। তাহলে কোনো একটা ভার্বকে নাউন করতে হলে আইএনজি যোগ করতে হয়। তাহলে দ্য মোরাল টিচিং, টিচিং, টিচিংস দিতে পারো। এটা হচ্ছে তোমাদের প্রেপোজিশন আইটেম, এই প্রেপোজিশন আইটেমটা তোমাদের নতুন যোগ হয়েছে, ঠিক আছে? একটু খেয়াল করতে হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, 5টার জন্য 5 মার্কস। ওয়ান আফটারনুন আই ওয়াজ ওয়াকিং অ্যালং, ও অ্যালং ব্যবহার করা হয় একদম, আমি যদি বলি আমি রোড ধরে সোজা চলে গেলাম, এই অর্থে, কোনো কিছু দিয়ে একদম সোজা যাওয়া। তাহলে আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শো, মানে সমুদ্র পাড় ধরে যাচ্ছিলাম, ওয়াজ অ্যালার্ম টু সি দ্য প্রিন্ট অফ আ ম্যানস বেয়ারফুট ইন দ্য আইল্যান্ড। তারপর আই ডিসাইডেড দ্যাট ইট মাস্ট হ্যাভ বিন সাম স্যাভেজেস ড্যাশ দ্য ফ্রম দ্য মেইন আইল্যান্ড, কোনো কিছু থেকে, from the main island who had been driven out, who had been driven out to the driven out মানে কি, তাকে বিতাড়িত করা হয়েছে, to the island dash the wind, এটা কি হতে পারে, by the wind, and had now gone away again, আবার চলে গেছে, মানে একটা ফুটপ্রিন্ট দেখলো, কেউ একজন ছিল, কারা মানে কয়েকজন এরকম লোকজন ছিল, দেখলো হয়তো বা এখন যেহেতু নাই, চলে গেছে, এই অর্থ বোঝাচ্ছে। ওকে, তো আমরা এখন কানেক্টরের আনসারটা করব। কানেক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেরই ভুল হয়। আচ্ছা, আমরা শুরু করতে পারি যে রোমা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 10, 10ম শ্রেণীর স্টুডেন্ট, ড্যাশ শি ইজ ম্যারিটোরিয়াস, শি নেভার টেক্স প্রাইড ইন হার ম্যারিট। এখানে খুব ইম্পর্টেন্ট, এটা হবে দো। দো কেন হবে, কখন হয় সাধারণত দো, মনে রাখবা, দো অথবা অলদো, দো অথবা অলদো সবসময় বিপরীতমুখী কথা বলে। হ্যাঁ, দেখো যদি কোনো প্লাস থাকে, এটা এক পাশে প্লাস হলে আর এক পাশে মাইনাসের মানে কি, তুমি প্রচুর পড়ালেখা করছো, তুমি ফেল করছো, তুমি একটু পড়ালেখা করো নাই, তুমি পাস করছো, এই অর্থ, বিপরীতমুখী অর্থে দো অলদো হয়। আর কাছাকাছি আর একটা জিনিস হয়, এটা একটু দেখাচ্ছি, সিন্স অ্যাজ, সিন্স অথবা অ্যাজ, এটা হচ্ছে প্লাস প্লাস মাইনাস মাইনাস, তুমি প্রচুর পড়ালেখা করছো, পাস করছো, স্বাভাবিক কথা, তাহলে সিন্স অথবা অ্যাজ। তুমি একটু পড়ালেখা করো নাই, ফেল করছো, সিন্স অথবা অ্যাজ। ক্লিয়ার? শি ইজ ম্যারিটোরিয়াস, শি নেভার টেক্স প্রাইড ইন, সে ম্যারিটোরিয়াস কিন্তু কখনো অহংকার করে না, যার কারণে দো, বিপরীতমুখী কথা। ওকে, আচ্ছা, এখানে একটা জরুরি বিষয় আছে, সেটা কি জানো, এই টেক প্রাইড ইন খুব ইম্পর্টেন্ট প্রেপোজিশন। তবে এখানে খেয়াল করো, প্রাউডের সাথে অফ হবে, তবে টেক প্রাইড ইন হয়, ঠিক আছে? টেক প্রাইড ইন। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট। তো তারপরে দেখো, শি ইজ হেল্পফুল টু অল, এইটা এখানেও একটা জরুরি প্রেপোজিশন আছে, হেল্পফুল টু মানে প্রয়োজনীয়, মানে উপকারী অর্থে যত ইংলিশ ওয়ার্ড আছে সব টু হবে, এবং ক্ষতি অর্থে যত ইংলিশ ওয়ার্ড আছে টু হবে। যেমন ইউজফুল টু, হ্যাঁ, বেনিফিশিয়াল টু, হেল্পফুল টু, দেখো দুইজনের সাথে সম্পর্ক, হেল্পফুল টু, বেনিফিশিয়াল টু, হ্যাঁ, ইউজফুল টু। আবার ক্ষতিকর অর্থে ইনজুরিয়াস টু, তারপরে হার্মফুল টু, হ্যাঁ, এগুলোর সাথে টু হয়। যাই হোক, তারপরে দেখি, ড্যাশ any weak student comes to her with any problem, she tries to help him. এখানে তুমি when দিতে পারো, যখন, হ্যাঁ, কানেক্টর কিন্তু মূলত মিনিং ঠিক করতে, যখন কোনো একটা স্টুডেন্ট তার কাছে হেল্প চায়, সে তাকে সহযোগিতা করে আর কি, হ্যাঁ, যখন। এখানে ইফও দিতে পারো, কোনো ভুল নাই, ইফ, হ্যাঁ, তবে হোয়েনটা বেশি এখানে সুটেবল। ওকে, ইফ দিলে আবার এখানে ক্যান কোডের ব্যবহার থাকতে হয় আর কি। আচ্ছা, তো হোয়েনটা সুটেবল। তারপরে শি ইজ রেসপেক্টফুল টু, হ্যাঁ, রেসপেক্টফুল এর সাথেও কিন্তু টু হয়, হ্যাঁ, তাহলে শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স
ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স। সে একই রকম বলছে, শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স অ্যান্ড এবং অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, জুনিয়রদের প্রতি তার কি স্নেহ থাকে, সিনিয়রদের প্রতি সম্মান থাকে। বলে না, সে সিনিয়রদের সম্মান করে এবং জুনিয়রদের ভালোবাসে। তো এবং অর্থে আমরা অ্যান্ড ব্যবহার করি, ঠিক আছে। এখানেও কিন্তু খুব জরুরি একটা প্রেপোজিশন আছে, অ্যাফেকশনেট টু। ওকে, আচ্ছা, শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার ড্যাশ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। এখানে কিন্তু বাট হবে, কেন? এটা বিপরীতমুখী কথা বলছে। শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, তার ব্যবহারে খুবই সহজ সরল, কিন্তু স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, তার নীতির দিক দিয়ে আবার শক্ত, কিন্তু তার নীতির দিকে শক্ত, এর অর্থে। ড্যাশ এভরিওয়ান লাভস হার। সো এটা দিতে পারো, সো হ্যান্স দিতে পারো, দেয়ারফর দিতে পারো, ফর দিস রিজন দিতে পারো, দ্যাট ইজ হোয়াই দিতে পারো, এরকম আর কি, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা কি কি শিখলাম? প্রাউডের সাথে অফ হবে, তবে টেক প্রাইডের সাথে ইন হয়। আর দো বিপরীতমুখী কথা বলে, হ্যাঁ, একদিকে প্লাস হলে আরেকদিকে মাইনাস, একদিকে মাইনাস আরেকদিকে প্লাস, সিন্স অ্যাজ প্লাস প্লাস মাইনাস মাইনাস। এখান থেকে হ্যাঁ মোটামুটি এগুলোই শিখলাম। লাস্ট একদম 9 নাম্বার আইটেম, এখানে কি আছে? এখানে হচ্ছে পাংচুয়েশন, খুব ইম্পর্টেন্ট, এখানেও কিন্তু অনেক ভুল হয়, ঠিক আছে। আচ্ছা দেখি, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, হি সেড। হ্যাঁ, এইটা আগে একটু বলেই যাই যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে, এটা কিন্তু মনে রাখতে হবে, এইভাবেই বলতে হয়। আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, হি সেড, তাহলে আনসারটা দেখো, এটা ক্যাপিটাল হবে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। ওকে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা কিন্তু ইনভার্টেড কমা, যেহেতু হুবহু কথাগুলো নিয়ে এসছি, সো ইনভার্টেড কমা দিতে হবে, নতুন করে এটাকে ক্যাপিটাল করতে হবে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা একটা প্রশ্ন, হ্যাঁ। তারপরে হি সেড, তাহলে প্রশ্ন, ইনভার্টেড কমা ক্লোজ, তাহলে কি হবে? হি সেড, এই তো। আচ্ছা, তো ফুল স্টপ, এই কথা শেষ। তারপর হচ্ছে তারপর ইটস 9:30, তাহলে এখানে নতুন করে আবার শুরু হলো কথা, ইনভার্টেড কমা শুরু, ইটস হবে ইট ইজ, এই যে এটা নতুন করে দিলাম, এটাও নতুন করে, ইটস 9:30, 9:30 বাজে, হ্যাঁ, 9:30। ওকে, কমা, ইনভার্টেড কমা ক্লোজ। আই রিপ্লাইড, এটা আমার কথা ছিল, আইটা কিন্তু ক্যাপিটাল দিলাম, রিপ্লাইড। ওকে, ফুল স্টপ। আই মাস্ট গো টু স্কুল, হি সেড, তাহলে কি হবে? ইনভার্টেড কমা শুরু, আই মাস্ট গো টু স্কুল, আই মাস্ট গো টু স্কুল, কমা, ইনভার্টেড কমা ক্লোজ, হি সেড, ঠিক আছে। ওকে, তো মোটামুটি হয়ে গেল। তবে এখান থেকে একটা জিনিস একটু শিখে যাই, আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার, বলো তো এটাকে নেগেটিভ কিভাবে করতে হয়? নেগেটিভ মাস্ট থাকলে মনে রাখবা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। হেল্পের পরে আইএনজি হয়, হ্যাঁ, আইএনজি ভার্বের সাথে, আর বাটের পরে বেস ফর্ম। তাহলে কি হবে? আই ক্যান নট বাট গো দেয়ার অথবা আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, ঠিক আছে। এখান থেকে এটা একটা ফ্যাক্ট ছিল মনে রাখার মতো, আর বাকিগুলো মোটামুটি আর বাই ইয়োর ওয়াচ এটুকু ইম্পর্টেন্ট। তো মোটামুটি আমরা দেখো একটু সময় লাগলো, অনেক সময় লাগলো, তবে বিশ্বাস করো যে তুমি যদি এভাবে ধীরে ধীরে ক্লাস করো, এখানে কিন্তু আরও দ্রুত ক্লাসটা শেষ করা যেত। কিন্তু কেন শেষ হলো না? কারণ দেখো, একটা টপিক করাতে গেলে অন্য একটা টপিক আসলে কিন্তু আমরা সলভ করছি। সো আমার বিশ্বাস, যদি তোমরা খাতা কলম নিয়ে মোটামুটি নোটগুলো আমি যেভাবে লিখছি লিখে লিখে প্র্যাকটিস করো,
গ্রামারে শতভাগ নাম্বার আসবে ইনশাল্লাহ। সো আমাদের সাথে কানেক্টেড থাকো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।